আসসালামু আলাইকুম। আমরা জুমে ক্লাস নিচ্ছি, ফেসবুকেও ক্লাস নিচ্ছি। তো জুমে কে যেন জাদু মন্ত্র করতেছে, ব্ল্যাক ম্যাজিক করতেছে, হ্যাঁ, বিড়বিড় করে সাপের মন্ত্রের মতো কি জানি পড়তেছে। আমরা ক্লাস করতেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, মানে সরি 2 মাস, 2 মাস হয়ে গেল। এখনো পর্যন্ত আমরা এটা জানি না যে জুমে প্রথমে ঢুকে আমাদেরকে অডিওটা মিউট করে ফেলতে হবে। কেউ কেউ আবার নিজেদের ঘর বাড়িও দেখাইতে চায়, হ্যাঁ, কোন বিছনায় শুয়ে আছে, হ্যাঁ। আমি একদিন গামছা দেখাইছি, তো তাদেরও তো গামছা না দেখাইলে ভালো লাগবে না। তো আমার সাথে সম্মতি পোষণ করে অনেকেই আর কি দেখি যে গামছা দেখায় আর কি, হ্যাঁ। এই আর কি। তো কে জানি আমি এই যে অন করলাম না, এখন আপনাদেরকে যে মিউট করতে হয় জোর করে, যেন আপনারা নিজেরাও নিজেকে আনমিউট না করতে পারেন। এটা না খুবই অপমানজনক না? যে একটু একটু ই করেন তো পিছনে গিয়ে। তো আবার ওই যে কে জানি শ্যাম্পু করছে না কি, এগুলাও আর কি শুনি। জুমে যারা ক্লাস করেন শুরুতেই আর কি অডিওটা মিউট করে ফেলবেন। আদারওয়াইজ যেটা হয় যে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানি। জিকে মানেই তো আসলে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের পরিচয় দিয়েই আমরা কিন্তু ক্লাসগুলা করব, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ, তো যারা ফেসবুকে আছেন ওয়ালাইকুম আসসালাম, যারা জুমে আছেন ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছেন। তো আমাকে প্রতিদিন দেখা লাগতেছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রতিদিন দেখা লাগতেছে, এটার কারণ হচ্ছে যে আমাদের পাহলভি স্যারের যে বাবু, সে একটু অসুস্থ, মেয়ে বাবু প্রাঞ্জলতা, এবং আমাদের সুমন স্যার, তার একজন আত্মীয় মারা গেছেন। তো বরাবরের মতোই আপনারা ধৈর্যের পরিচয় না দিয়ে কমেন্টে লেখেন যে কি রুটিন দিল আর কি ক্লাস হইতেছে। তো আমরাও আসলে মাঝে মাঝে না ডিমোটিভেটেড হয়ে যাই এইসব কমেন্ট দেখলে। তো হ্যাঁ, আচ্ছা, একজন বলছে স্যার এত খুশি খুশি। স্যার এত খুশি খুশি কেন জানেন? কারণ এই যে আমি ক্লাস শুরু করছি, প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, এখনো না জুমে ওনাদের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা বাচ্চা গান গাচ্ছে, হ্যাঁ, কেউ আরেকজনকে খাওয়াই দিচ্ছে না কি কি সব জানি হচ্ছে আর কি, এগুলো এখনো শোনা যাইতেছে। তো বিষয় হচ্ছে যে আপনারা নিজেরা যদি নিজের ঘর সামলাইতে না পারেন, অডিও যদি মিউট না করতে পারেন, বাচ্চা সামলাবেন কেমনে? হ্যাঁ, এখন বললেন না যে না আমি 1 বাচ্চা 2 বাচ্চার বাবা বা মা, সেটা না, কিন্তু আমি স্কুলের বাচ্চার কথা বলতেছি, তাদেরকে সামলাইতে হবে না? তো তাদেরকে সামলানোর জন্য তো আপনাকে মানে কিছু একটা করতে হবে, তাই না? সেই কিছু একটাটা কি? সেই কিছু একটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ক্লাসের শুরুতে একটু মিউট হইতে হবে, তাই না? তাহলে কেমন লাগে বলেন তো? এই যে আমি যে বলতেছি, এখনো কে জানি কালো জাদু করতেছে, হ্যাঁ, আমাকে কালো জাদু করতেছে, বিড়বিড় করে কি জানি বলতেছে, পড়তেছে, পড়াশোনা করতেছে বুঝতেছি, বাট অডিওটা মিউট করবে না। আমি করব না, হ্যাঁ, আমার ইচ্ছা। হ্যাঁ, স্যার বলছে তো কি হয়েছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যেহেতু আপনারা কথা শুনতেছেন না, আমি জোর করে আমি কিন্তু দেখতে পারি আসলে কারা নিজেদেরকে মিউট করেন নাই। হ্যাঁ, তো এটা খুবই দুঃখজনক। এই যে জুথি নামে একজন আছে, মনিরা বেগম আছে, নাম বলতেছি, হ্যাঁ, কারণ আপনারা কথা শুনতেছেন না, খুবই দুঃখজনক বিষয়টা। তো আপনারা কিন্তু আপনাদের অডিও মিউট করেন না, আপনারা আপনাদের সংসারে কি হচ্ছে না হচ্ছে সব, হ্যাঁ, জমি কাকে লিখে দিচ্ছেন, হ্যাঁ, সব আমরা জেনে যাচ্ছি। এবং এই যে এখন যে আমি বলতেছি, এরপরও অডিও মিউট হইতেছে না। হোসেইন ভাই, তিনি মিউট করবেন না, সিদ্ধান্ত নিয়েছেন। হারুনুর রশিদ ভাই আছেন আমাদের সাথে, উনিও সিদ্ধান্ত নিয়েছেন যে করবেন না। হ্যাঁ, শিউলি খাতুন, কে জানি বলছে আমি করব না, হ্যাঁ, এই যে বলছে সে করবে না, মিউট করবে না। সাদিয়া, অনেকেই আছে আমাদের সাথে যারা মিউট করতেছেন না। খুবই দুঃখজনক বিষয়টা, ঠিক আছে? আবার কি জানি বলতেছে আমার নামও পড়ছে স্যার, মানে কি যন্ত্রণার মধ্যে আছে আমি, আল্লাহ। এরা তাও নিজেদের মিউট করবে না, পুরো ম্যানেজমেন্টের লোক হয়ে গেছে। একজন আমার কথা শুনে হাসতেছে, অন্যদেরকে নিয়ে হাসতেছে, সে যে নিজে মিউট করে নাই সেই হিসাব নাই। হ্যাঁ, মানে अच्छा हुआ मैं अंधा हूँ, क्या क्या देखना पड़ रहा है। ওকে, ঠিক আছে। তো বিষয়টা হইতেছে যে আমরা তো পড়াশোনা করব আজকে। তো কি পড়াশোনা করব সেটা আমাদের একটু জানা দরকার। আমরা আজকে আমাদের পড়াশোনার বিষয় হইতেছে, যেহেতু আসলে প্রক্সি ক্লাস নিতে আসছি, সো প্রক্সি ক্লাস আমরা
শুরু করে দেই। আচ্ছা, তো যেমনটা বলছিলাম, অনেকেই হয়তো পরে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আমরা 5 মিনিট একটু সময় নিলাম, কারণ অনেকে একটু দেরি করে আসেন। সো আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ ফাতিন সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি আপনাদের সাথে 2 মাস ধরে। তারপর আসলে আমার নিজেকে ব্যর্থ মনে হয়, কারণ কিছু জিনিস আপনাদেরকে বারবার বলেও আসলে আমরা আসলে পারতেছি না, হইতেছে না। হ্যাঁ, ওকে। তো ব্যাপার হইতেছে যে আজকে যখন ক্লাসের পোস্ট দেওয়া হয়েছে, আমি একটু বলে নিচ্ছি, আমরা এই সপ্তাহের জন্য একটা রুটিন করছিলাম, কারণ আমাদের ওমর ফারুক স্যার উনি বলেছিলেন যে বাংলার ক্লাস মোটামুটি একটা দাঁড়ায় গেছে, একটা ফর্মেট দাঁড়ায় গেছে, এখন মানুষজন কিছুদিন পড়াশোনা করুক, নিজের একটু রিভিশন দিক, তারপর আবার বাকি পার্টটা উনি শুরু করবে। উনি নিজেরও কিছু ব্যস্ততার কারণে উনি একটু অফ নিছেন, সপ্তাহ দুয়েক উনি ক্লাস নেবেন না। এটা আমরা জানিয়ে যখন নতুন একটা রুটিন করছি, তো সেই রুটিনটা করার পরে আসলে বিপদ আপদ আল্লাহ সবার কাটায় দিক, সেটাই আমি চাই। আজকে সকালেও আমার শুরু হয়েছে একটা ব্যাড নিউজ দিয়ে। তো তারপরও আমার হয়তো বাড়িও যাওয়ার একটা বিষয় ছিল, কিন্তু আমি দেখলাম যে আমাদের পাহলভি স্যার বা সুমন স্যারের ইস্যুটা একটু বেশি গুরুতর। তো যার জন্য আমি ওই জমি জমার ঝামেলা বা যা হইতেছে মারামারি, সেইটা আমি একটু একটু ডিলে করাইছি আর কি, নেক্সট দিন গিয়ে মারামারি করবো। হ্যাঁ, তো এই জন্য আমি আসলে আজকে ক্লাস নিচ্ছি। আজকে আমরা যেটা পড়বো, আজকের ক্লাসটাও কাইন্ড অফ একটু মুখস্থবিদ্যা টাইপ, কিন্তু এগুলো দেখবেন যে প্রচুর প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে। প্রচুর মানে প্রচুর প্রশ্ন আসে, মানে অনেক প্রশ্ন আসে ব্যাপারটা এরকম না, বাট অনেক জায়গায় প্রশ্ন আসে। ঠিক আছে, যেহেতু অনেক জায়গায় প্রশ্ন আসে, সো সেই জন্য আমরা আজকের ক্লাসে একটু বলে দিব যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, এবং ডিটেলস হচ্ছে আমরা দেখব যে আসলে সম্পদ, যেহেতু আজকে আমাদের ক্লাসের টপিক বাংলাদেশের সম্পদ, সেখানে কৃষি সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ, এগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো চলেন শুরু করে দিই। আজকের ক্লাসটা সহজ, ছোটোখাটো। তো ধন্যবাদ যারা আমার সমস্যা শুনে আমাকে সহমর্মিতা জানাইছেন, বা বলতেছেন যে স্যার মারামারি করলে ভিডিও করেন বা আমাদেরকে নিয়ে যান। এক বোন বলছে আমাকে যে আমাকে তাকে নিয়ে যাইতে, মারামারি সেও করবে। ওকে, ভেরি গুড। বাংলাদেশের সম্পদ, হ্যাঁ, তো বাংলাদেশের সম্পদে প্রথমে আমরা আসলে কৃষিজ সম্পদ নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা কৃষি শুমারির কথা মনে হয় বলছিলাম, এবং সেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে সর্বশেষ কৃষি শুমারি হয় 2019 সালে। সো কৃষিজ সম্পদ বা এই শুমারি থেকে আসলে কৃষিজ সম্পদের যে বিষয়টা, এই গত ক্লাসে আমরা মনে হয় পড়ছিলাম যে স্বাধীনতার আগে 1960 সালে প্রথম একবার হচ্ছে কৃষি শুমারি হয়, আর স্বাধীনতার পরে বাংলাদেশে যখন অভ্যুদয় ঘটে, তো তখন হচ্ছে কি, ওই যে 1977 সালে, 1977 সালে হচ্ছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়, আর সর্বশেষ হয় হচ্ছে 2019। এগুলো মনে হয় গত ক্লাসেও ছিল। ঠিক আছে, গত ক্লাসেও ছিল। তো এই যে এখানে লেখা আছে দেখেন, পূর্ব পাকিস্তানে প্রথম আসলে শুমারি হয় 1960। পূর্ব পাকিস্তান কেন? কারণ এই যে 60 স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে 77-এ হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এটি একটু মনে রাখতে পারেন। 83-84 সালের সময় যেটা হয় যে শহরের জন্য আলাদা, শহর এলাকা আরবান এরিয়ার জন্য আলাদা, এবং রুরাল এরিয়ার জন্য আলাদা হয়। 83-84 সালের ওই দিকটায় এই ঘটনাটা ঘটে। এবং স্পেসিফিক্যালি আপনি যদি শুধু পল্লী এলাকার বলেন, একবার এরকম একটা কৃষি শুমারি হয় যে এইবার শুধুমাত্র রুরাল যে এরিয়াগুলো আছে, আরবান এরিয়া থেকে অনেক বেশি রিটাচ যে এরিয়াগুলো আছে বা নন ডেভেলপড যে এরিয়াগুলো আছে, সেইখানে হচ্ছে 1996-এ কৃষি শুমারি হয়, শুধু রিজিওনাল এলাকাগুলো বা পল্লী যে অঞ্চলগুলো আছে সেগুলাতে। ঠিক আছে, আর 2008-এ দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি। আচ্ছা, 83-84 সালে এটা তো আসলে অনেক অবসলিট, অনেক প্রাচীন আমলের ঘটনা, তখন আলাদা আলাদাভাবে হয়েছিল। 2008-এ আসলে সামগ্রিকভাবে একটা কৃষি শুমারি হয়, যেখানে শহর অঞ্চল এবং পল্লী অঞ্চল দুইটাই চলে আসে। 2019-এ দ্বিতীয় পূর্ণাঙ্গ কৃষি শুমারি, অর্থাৎ 2008-এ আসলে অফিসিয়ালি প্রথম কৃষি শুমারি হয়, যেখানে শহর এবং পল্লী অঞ্চল অর্থাৎ গোটা বাংলাদেশকে কাভার করে, এবং 2019 সালেও একই ফরম্যাটে সেকেন্ড টাইমে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। তো আপনাকে যদি বলে সর্বশেষ কৃষি শুমারি কত সালে অনুষ্ঠিত হয়, 2019 সালে। ঠিক আছে, এইটা মনে হয় কোনো একটা পরীক্ষায় আসছিল বেশ কিছুদিন আগে। তো আপনার যদি প্রশ্ন করে দেশে মোট কৃষি শুমারি কয়টি, 6টি। এখানে অনেকেই এগ্রিকালচার স্টুডেন্ট আছেন, তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই যে 600 কৃষি শুমারি 2019, প্রশ্ন আসে যে কৃষি শুমারি কারা করে,
তো আপনি দেখবেন বাংলাদেশের এই ধরনের জিনিসগুলো ম্যাক্সিমাম কারা ডিল করে? বিবিএস, ফুল ফর্ম কি? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলা করলে দাঁড়ায় হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, রাইট? সো এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এইটা নিয়েও আপনি একটু ডিটেলস জেনে রাখবেন, কারণ আমরা অনেক সময় কিন্তু অনেক এই ধরনের তথ্যের রেফারেন্স হচ্ছে জাতীয় তথ্য বাতায়ন, কিংবা হচ্ছে বাংলাপিডিয়া, কিংবা হচ্ছে আপনার এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এই জায়গাগুলোতে থেকে নিয়ে থাকি, তাই না? তাহলে এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এটার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনি আজকে এই ক্লাস শেষে একটু জাস্ট দেখবেন, একটু ঢু মেরে আসবেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই ওয়েবসাইটে গেলে দেখবেন পরিচিতি একটা কলম আছে, সেখান থেকে একটু তার হিস্ট্রিটা একটু দেখবেন, বা একটা গল্পের মতো একটা চোখ বুলাই যাবেন, যেন জিনিসগুলো মাথায় থাকে। এমনভাবে চাকরির পরীক্ষায় আসবে এটা ভেবে না, জাস্ট গল্পের মতো একটু রিডিং দিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর এটা পরিচালনা করা হয় কার নির্দেশে? ওই যে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, ফাও, ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, তো আমরা যখন যখন এই জিনিসগুলো পড়বো তখন কিন্তু আমাদের মাথায় থাকতে হবে যে ফাও যেটা, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? সো বলেন তো ফাও এইটার অর্গানাইজেশন বা হেডকোয়ার্টার কই? একটু বলে ফেলেন তো। গত ক্লাসেও কিন্তু আমরা এরকম একটা আন্তর্জাতিক সংস্থার হেডকোয়ার্টার সম্পর্কে জানছিলাম, হ্যাঁ, ওই ওয়াশিংটন ডিসি বানান টানান লিখছিলেন আপনারা ভয়ঙ্করভাবে, দেখে আমার খুব কষ্ট হয়েছিল, পড়তে পারি নাই, উচ্চারণ করতে পারি নাই। রোম, হ্যাঁ, ভেরি গুড। মরিয়ম বলছে, ইরশাদ জাহান ইমা বলছে, পপি ঘোষ বলছে, জাহাঙ্গীর আলম বলছে, ভেরি গুড। ফাও এটা হচ্ছে কোথায়? রোম। আচ্ছা, রোম তো একটা শহরের নাম, তাই না? এটা কোথায়? স্পেনে, তাই না? রোম এটা কোন দেশে? হ্যাঁ, আসিফ বলছে রোম, অনুপ রায় বলছে রোম, ভেরি গুড। হ্যাঁ, তন্ময় হাসান বলছে যে গত ক্লাসে আমরা আইএমএফ সম্পর্কে পড়ছিলাম, হ্যাঁ, ভেরি গুড। ইটালি, ভেরি গুড। রোম কোথায়? ইটালি। আচ্ছা, এই রোম নিয়ে একটা প্রবাদ আছে, হ্যাঁ, ইংরেজিতে একটা প্রভার্ব আছে, বলেন তো সেটা কি? এই রোম নিয়ে ইংরেজিতে একটা প্রভার্ব আছে, একটু বলেন তো। যে কোনো একজন দুইজন কমেন্ট করলে এরপরে ওটা আর আমি জিজ্ঞেস করবো না, প্রথম দুই তিনজন কমেন্ট করে ফেললেই তারপরে নেক্সট অন্য কোথাও চলে যাব, সবার তো আর কমেন্ট করার দরকার পড়েও না, ঠিক আছে? ওকে, রোম নিয়ে একটা প্রবাদ আছে না, কি জানি প্রবাদটা, বলেন তো। হ্যাঁ, রাহি বলছে ইতালি, ভেরি গুড। লোকমান বলছে ইতালি, আয়েশা বলছে ইতালি, রোম, ভেরি গুড। রোকেয়া বেগম, সোহাগুদ্দিন, ভেরি গুড, অস্থির। কি জানি ছিল প্রবাদটা? রোম ওয়াজ নট বিল্ড, রোম যখন পড়েছিল তখন নৌরি বাঁশি বাজিয়েছিল। আচ্ছা, কে লিখছে এটা? আবু তাহের ভাই লিখছে আমাদের, হ্যাঁ। ওকে, এলাম দেখলাম জয় করলাম, এটা কি রাহি? রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে, হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছিলাম আর কি। সো প্রবাদটা কি? যে রোম ওয়াজ নট, এটাকে আসিফ চৌধুরী, হ্যাঁ, ভেরি গুড, বিল্ড ইন আ ডে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কৃষি সুমারির এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, বাট এই দুইটা জিনিস আপনার খুব একটা জানার দরকার নাই। মোট খানা কতটা এ তো আপনার জীবনেও আসবে না, এগুলো জাস্ট আপনি চোখ বুলা যান, ভালো লাগলে দেখেন, আদারওয়াইজ স্কিপও করতে পারেন। সর্বোচ্চ ভূমি খানা রয়েছে কোন বিভাগে? এইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, পার্সেন্টেজ অবশ্যই আপনার দরকার নাই, ঠিক আছে? রিটেন পরীক্ষায় যদি কেউ যদি বিসিএস ক্যান্ডিডেট থাকেন, বা যদি আরো দুদক বা অন্যান্য জায়গায় বিসিএস ক্যান্ডিডেট থাকেন, তারা চাইলে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগের পার্সেন্টেজগুলো রাখতে পারেন, মাথায় রাখতে পারেন, একদম এক্সাক্ট না হলেও যেন কাছাকাছি মানটা মনে থাকে আপনাদের, ঠিক আছে? Rome was burning while Nehru was playing on flute. আচ্ছা, ওকে। সো সর্বোচ্চ ভূমিহীন খানা রয়েছে, সর্বোচ্চ ভূমিহীন খানা রয়েছে ঢাকা বিভাগে, আর সর্বোচ্চ মৎস্যজীবী খানা রয়েছে বরিশাল বিভাগে, ঠিক আছে? আচ্ছা, এগুলো খুব মানে খুব একটা দরকার নেই, বাট জাস্ট এই দুইটা ইনফরমেশন মনে রাখতে পারেন, যদি চান আর কি, আদারওয়াইজ দরকার নেই। খানা মানে কি? যে যেমন আমি বললাম না যে ঝামেলার কথা, যেমন আমার দাদি যখন বেঁচে ছিল তখন আমরা যখন আমরা গ্রামে যাইতাম দেখতাম যে একই হাঁড়িতে রান্না হইতো, ঠিক আছে? হ্যাঁ, একই হাঁড়িতে রান্না হইতো। হ্যাঁ, ওই যে আসিফ চৌধুরী ব্যাখ্যা দিচ্ছে যে বাসাকে খানা বলা হয়, যে বাসায় রান্না হয় সেটাই খানা। তো হ্যাঁ, এখন দাদি মারা যখন গেছে তখনই বিভিন্ন কারণে, দাদা তো আমার জন্মের আগেই মারা গেছে, এরপর দাদিও নাই, তো এখন দেখা গেছে যে একটা এখন আর আসলে কোনো ওই বন্ধন আর নাই, তো এখন কি যার যার ভাগ তাকে বুঝাই দাও, এরকম একটা মারামারি। তো তখন বিষয়টা হচ্ছে যে তখন আমরা দেখা যাইতো যে গ্রামে গেলে চাচাদের ওই একই হাঁড়িতে রান্না হইতো, বা একই ইয়া একসাথে খাওয়া দাওয়া করতাম। দাদি মারা যাওয়ার পরের দিনই আর কি কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এখন আমরা
আলাদা খানা, এরকম একটা বিষয়, ঠিক আছে? ওই যে একটা পরিবার একটা খানা এরকম। আসিফ চৌধুরী উনি বলছে যে উনি বিবিএস এর একটা প্রজেক্টে কাজ করছিল, ভেরি গুড, এরকম এক্সপিরিয়েন্স থাকা খুবই ভালো। আচ্ছা, তো এইখানে আসলে কৃষি পরিসংখ্যান 2023 এখানে অনেক কথাবার্তা আছে, এগুলা আসলে জাস্ট আমি বলছি যে এই এই স্লাইডটা আসলে আমাদের দরকার নাই, এই স্লাইডটাই আমার দরকার নাই, বাট আপনি চাইলে একটু জাস্ট নজর বুলাইতে পারেন, ঠিক আছে? এগুলা পড়ার দরকার নেই, এইটা একেবারেই দরকার নেই, হ্যাঁ। এগুলাও খুব একটা দরকার নেই, বাট আপনি চাইলে এমনি জাস্ট দেখতে পারেন, আদারওয়াইজ আমি উপরেই লিখে দিছি স্লাইডটা বাদ। আচ্ছা, নেক্সট এখানে দেখেন যে 2023-24 অর্থ বছরে কৃষি খাতের আসলে অবদান কি, এটা অর্থনৈতিক সমীক্ষা 2024 থেকে আপনি আরো ডিটেলসটা পাবেন। সো কৃষি খাতে মোট অবদান কত, 11.19%। শুধুমাত্র এইটা জানা থাকলে হবে, বাকি যে জিনিসগুলো আছে যে এগুলা 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 এগুলো এত ডিটেলস দরকার নাই, ঠিক আছে? শুধুমাত্র কৃষি খাতে মোট অবদান কত, 11.19%। এটা একটু কষ্ট করে আপনার মনে রাখতে হবে যে অর্থনৈতিক সমীক্ষা 2024 মোতাবেক আমার কৃষি খাতে মোট অবদান 11.19%, বাস, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, কামাল ভাই সে গত জনসময়তে কাজ করছে, বাহ, আপনাদের অনেক এক্সপিরিয়েন্স আমি দেখতেছি এখানে আছে। ওকে, নেক্সট। আচ্ছা, এইখানে দেখেন কৃষি পণ্য, আমার যে এগ্রিকালচার যে প্রোডাক্টগুলো আছে, তো এখানে আসলে প্রধান উৎপাদিত কৃষির যে ফসলগুলা কোনগুলা, আর প্রধান রপ্তানি পণ্য, হ্যাঁ, রপ্তানি আসলে আমরা কোন কোন প্রোডাক্টগুলা করি সেগুলোর কথা এখানে বলা আছে। তো এগুলো জাস্ট এমনি রিডিং দিতে পারেন। 2023-24 অর্থ বছর শেষে উৎপাদন, এই যে ইয়াগুলা এখানে আসলে যেটা মনে রাখবেন, চালটা মনে রাখতে পারেন আর মোট খাদ্য উপাদানটা মনে রাখতে পারেন। কেন? রিটেনের জন্য। বাট এই রিটেন মানে কিন্তু প্রাইমারি শিক্ষক নিবন্ধনের রিটেন না, সেখানে কিন্তু আপনার সাবজেক্ট ওয়াইজ রিটেন আসে, এই ধরনের রিটেন আসবে না। অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে, বিসিএস হতে পারে, দুদক হতে পারে, এনএসআই হতে পারে, এইসব জায়গায় যদি আপনি রিটেন কখনো দেন, দেখবেন মাঝে মধ্যে এরকম প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে যে এইটা যেহেতু 23-24 অর্থ বছর, সো এটা কি চেঞ্জ হবে। সো এই জিনিসগুলা কিছু জিনিস আছে যেগুলো আপনার কি সবসময় কি প্রতি বছরে চেঞ্জ হয়, যেমন অর্থনৈতিক সমীক্ষা আবার সামনের বছর আসবে, সুতরাং অর্থনৈতিক সমীক্ষা থেকে বা এই যে বিবিএস এর যে ডাটাগুলো আছে বা বাংলা পিডিএ থেকে আমরা যে ডাটাগুলো নেই, এগুলো তো প্রতি বছরই আপডেট হয়, হ্যাঁ, বা জনশুমারি বা জনসংখ্যা সমীক্ষা যেগুলো আছে। তো শুধুমাত্র চাল এবং মোট খাদ্য উপাদান এই দুইটা আপনি একটু মনে রাখতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনার সামনে ওইরকম কোনো পরীক্ষা আছে। এমসিকিউ এর জন্য এগুলো খুব একটা লাগবে না, বাট তারপর আমি বলবো সেফ সাইডে থাকার জন্য যে মোট চাল 420.61 লাখ মেট্রিক টন, আর মোট খাদ্য উৎপাদন হয়েছে 501.17 লাখ মেট্রিক টন, ঠিক আছে? এইরকম যত ডাটা আছে আপনি একটা খাতায় এই ধরনের ডাটাগুলো লিখে রাখবেন, এবং আপনি কি দেখবেন যে যখন আবার আপডেট হবে তখন আপডেটটাও নিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আপনারা জানেন, এটা আমরা ছোটবেলায় পড়ছি যে কৃষি পণ্যগুলোকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করি, হ্যাঁ, দুইটা ভাগে ভাগ করি, একটা কি অর্থকরী ফসল আর এটা কি খাদ্যশস্য। তো খাদ্যশস্যের মধ্যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, অর্থকরী ফসলের মধ্যে কিছু আছে। তো এটা আসলে অর্থকরী ফসল যে ক্যাশ অর কমার্শিয়াল ক্রপ, কারণ কি, কারণ এগুলো থেকে আমরা ওই যে রপ্তানি করে টাকা পয়সা পাই, ঠিক আছে? তো এইরকম দুইটা ভাগ আছে, তো এগুলো আমরা ছোটবেলার জিনিস, এগুলা মানে রাখছি ইন্ট্রো স্লাইড হিসেবে, এখানে খুব বেশি কথাবার্তা বলার কিছু নাই। আচ্ছা, রুটির ঝুড়ি বলে একটা বিষয় আছে, এখানে দেখেন আমি বলে দিছি যে অপশন দেখে উত্তর করবেন। যদি প্রশ্নে দেখেন নওগাঁ জেলা আছে, মানে নওগাঁ যদি না থাকে তাহলে ঠাকুরগাঁও দাগাবেন। তো বিষয় হচ্ছে রুটির ঝুড়ি জিনিসটা কি। এই রুটির ঝুড়ি এটা একটা রূপক অর্থে একটা কথা বলা হয়, যে যে এলাকায় আসলে বেশি খাদ্যশস্য উৎপন্ন হয় সেটাকে আমরা বলি হচ্ছে রুটির ঝুড়ি। ঝুড়ি মানে কি, রুটির ঝুড়ি মানে অনেক এখানে খাদ্যশস্য উৎপাদন হয়, পুরো ঝুড়ি ঝুড়ি, ঠিক আছে? তো এখন এই যে কৃষি বিভাগের তথ্য মতে দেখেন কি বলছে, খাদ্যশস্য উৎপাদন পর্যাপ্ত হলে তাকে রুটির ঝুড়ি বলা হয়। তো সেই ক্ষেত্রে নওগাঁ জেলাকে বলা হয় রুটির ঝুড়ি, আবার অনেকে কি বলে ঠাকুরগাঁও যে জেলাটা আছে সেটাকেও রুটির ঝুড়ি বলে। এখন এটা নিয়ে যেহেতু দ্বিমত আছে, যদি প্রশ্ন কখনো আসে, এই ধরনের প্রশ্ন যদি আসে কখনো, যদি দেখেন নওগাঁ অপশন নাই, তাহলে আপনি কি করবেন, ঠাকুরগাঁও দিবেন। আর যদি ঠাকুরগাঁও না থেকে নওগাঁ থাকে, তাহলে আপনি কি দিবেন, নওগাঁ দিবেন, যে কোনো একটা থাকবে, তবে নওগাঁটাই থাকবে। কৃষি বিভাগ যেহেতু নওগাঁ বলছে, সো ওইটাই থাকার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? এক্সাম হবে কিনা জানাই দিব যদি হয়, ঠিক আছে? আর কোশ্চেন সলভ আমরা প্রায় 200টার মতো কোশ্চেন প্রথম দিকের ক্লাসগুলোতে করছিলাম, পরবর্তীতে এখন আমরা যেটা কয়েকটা ক্লাস হয়ে গেলে তারপরে কিছু কোশ্চেন সলভ আমরা করব, ঠিক আছে? আর নর্মালি জিকের কোশ্চেন তো আপনারা নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করেনি, হ্যাঁ, কারণ ম্যাথে যেমন কি প্র্যাকটিস করার ইয়া আছে, জিকে তো আসলে নিজেকে, জিকে ক্লাস করার পরে নিজেকে প্রমাণ করবেন বা যাচাই করবেন কিভাবে, কোশ্চেন সলভের মাধ্যমে। তো আমি আশা করি যে ওইখানে কোশ্চেন সলভ হয়েই যায় আপনাদের, তাই না? দুইটা থাকবে না, পপি ঘোষ। আচ্ছা, সো
আচ্ছা, এই এই ধরনের প্রশ্নগুলো আবার একটু আসে, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো বিসিএসেও কিন্তু আসে, দেখবেন পিলির কথা বলতেছি। কি বলছে এখানে দেখেন যে ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুইটা মৌসুমে ভাগ করা হয়, একটা হচ্ছে কি রবি মৌসুম আর একটা কি খরিফ মৌসুম। এগুলো নিশ্চয়ই আমরা একদম অনেক ছোটবেলায় স্কুলে থাকতে পড়ছি যে রবি মৌসুম আর কি খরিফ মৌসুম। তো রবি মৌসুমকে আসলে আমরা বলি যে শীতকালে যাদেরকে লাগাবেন গ্রীষ্মকালে উত্তোলন করতে পারবেন, হ্যাঁ, শীতকালে রোপণ করে গ্রীষ্মকালে উত্তোলন করতে পারবেন, সেগুলোকে আমরা বলি রবি, সেই সিজনে, সেই সিজনটার নাম হচ্ছে রবি মৌসুম। আর বাংলা যদি আপনি মাসের কথা চিন্তা করেন তাহলে কার্তিক থেকে ফাল্গুন, ঠিক আছে। এগুলো একটু যখন নোট করবেন তখন দেখবেন আপনার মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর খরিফ মৌসুমকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, খরিফ এক, খরিফ দুই, ঠিক আছে। সো খরিফ এক এটা হচ্ছে চৈত্র থেকে আষাঢ়, আর খরিফ দুই হচ্ছে শ্রাবণ থেকে আশ্বিন, ঠিক আছে। আর এখানে ফসলের নাম লেখা আছে, এগুলো আপনারা মোটামুটি, এগুলো তো আসলে যেহেতু আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা মোটামুটি বুঝি যে আসলে কোনটা কোন গ্রীষ্মকালীন কোনটা শীতকালীন ফসল, তাই না? আমরা কিন্তু মোটামুটি এগুলো জানি, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে, হ্যাঁ, ভেরি গুড। হাসান আকবর আমাদেরকে এই তথ্য শেয়ার করছে, আমরা এটা তাহলে একটু লিখে দেই, রুটির ঝুড়ি জানি কই। আচ্ছা, তাহলে এখানে লিখে দেই, তাহলে বিশ্বের রুটির ঝুড়ি, ঝুড়ি ইউক্রেন। আমার একবার একটা নায়িকাকে খুব পছন্দ হয়েছিল, সে ইউক্রেনের ছিল, আমি পরে গুগলে সার্চ দিয়ে দেখি তার বাড়ি ইউক্রেন, ঠিক আছে। কই পাবনা, কই ইউক্রেন, কেমনে যাব বলেন। পরে রাশিয়া দিল অ্যাটাক করে, এখন তাকে আর খুঁজে পাই না আমি, ঠিক আছে। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। যে কোনো বাজারে আপনি যাবেন, বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনি বই দেখবেন, যদি দেখেন যে আহ, আহ, নাম নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না, হ্যাঁ, নাম বলা যাবে না, আহ, নাম বলাই যাবে না, ভেজাল আছে। আচ্ছা, বাজারে যাবেন, বাজারে গিয়ে দেখবেন যেই বইয়ের উপস্থাপনা ভালো, যেই বইটা আপনার কাছে তথ্যবহুল লাগে কিংবা ভেজাল কম, অল্প কথায় অনেক কিছু ব্যাখ্যা ট্যাখ্যা হয়ে আছে, ওইটা দেখবেন আর কি, ঠিক আছে, ওইটা আর কি দেখবেন। আচ্ছা, হ্যাঁ, তন্ময় হাসান বলছে যে সে ইউক্রেন চলে যাবে, ভেরি গুড, ইউক্রেন যান, পরে আমাদের আবার জাতীয় সঙ্গীত গাওয়া লাগুক, হ্যাঁ। আচ্ছা, তো আসেন এবার আমরা ধান নিয়ে কথা বলি, ধান নিয়ে আসলে যে বিষয়গুলা, হুম, আহ, কেন ইউক্রেন কেন যেতে চান, সবাই তো রাশিয়ায় যেতে চায়, হ্যাঁ, ইউক্রেন কেন যেতে চান? আচ্ছা, ধান, তো বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। সবচেয়ে বেশি কোনটা উৎপাদিত হয়, বোরো ধান। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় আমি এখানে বলে দিব কোনগুলা প্রায় সময় প্রশ্ন আসছে। যেমন বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটা, ধান। ওই যে প্রধান খাদ্যশস্য কোনটা, ওইটা পরীক্ষায় খুব একটা আসে না বা কখনো আমি দেখি নাই, বাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটা সেটা আসে বোরো ধান, ঠিক আছে। তো এবং সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় কোথায়, ময়মনসিংহ জেলায়, ঠিক আছে। তো এখন এটা কি করবেন, ময়মনসিংহ কিভাবে মুখস্থ রাখবেন, মনে আছে ওই যে আমি একবার মানচিত্র দিছিলাম, ওই মানচিত্রে একটা উপরে লিখবেন যে খাদ্যশস্য, ঠিক আছে, লিখে কোন জেলায় কি আছে, যেখানে ময়মনসিংহ মানে মানচিত্রে যে জায়গাটা ময়মনসিংহ ওখানে লিখে রাখবেন কি ধান, ঠিক আছে। আবার সিলেট যেদিকে আছে, সিলেটে কি পাওয়া যায় আমরা একটু পরেই পড়বো, ঠিক আছে। আবার গাজীপুর, গাজীপুরে কি কি পাওয়া যায়, গাজীপুরের ওই জায়গাটা বা অনুমান করে ওই জায়গায় লিখে রাখবেন, ওকে। আচ্ছা, আচ্ছা, আমাকে কোনো মানে বইয়ের সাজেশন চান না আমার কাছে, হ্যাঁ, মার্কেটিং তো আমি করতে পারতেছি না, আপনার কাছে যেটা ভালো লাগে সেইটা। বই তো ভালো খারাপ এর কিছু নেই, সব বই তো আসলে একই রকম বলা যায়, কারণ ওই যে জেনারেল নলেজটা কি আসলে তথ্য আহরণ করতে হয়, যেমন আমি কি আসলে ভিতর থেকে, আমার ভিতর থেকে কোনো তথ্য আসে না, আমি বিভিন্ন জায়গা থেকে উইকিপিডিয়া, অনলাইন বিভিন্ন জায়গা থেকে একটু ঘাটাঘাটি করি, অর্থনৈতিক সমীক্ষা, এই রকম অফিসিয়াল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ঘাটাঘাটি করি, এগুলো আমার কাছে রাখতে হয়, এগুলো আমাদের কাছে, আমার কাছে পুরা বই আছে, ঠিক আছে। ওকে, সো যে কোনো বই আপনি যেটা আপনার কাছে মনে হয় ভালো সেটা আপনি পড়তে পারেন। আচ্ছা, নাজমুন নাহার বিথি, উনি বলছেন যে স্যার পাবনার মানুষ সব জায়গায় যেতে পারে, পাগলের কোনো শত্রু নাই, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। সাজ্জাদ ভাই আমাদের সাথে লাইভে আছে, সাজ্জাদ ভাই ওনাকে ক্লাস থেকে বের করে দেন, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, বিআরআরআই, এই যে ফুল ফর্মগুলো গত ক্লাসেও বলছি যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগুলো কিন্তু আছে পরীক্ষায়, হ্যাঁ, বাড়ি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। তারপরে ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, হুম। ঠিক আছে, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইরি।
তারপরে বিটিআরআই বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বিজেআরআই বাংলাদেশ রুস কি জুট রিসার্চ ইনস্টিটিউট, বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আচ্ছা, সো বিএডিসিতে পরীক্ষা মনে হয় হয়েছিল কিছুদিন আগে। এই আর কি। স্যার ক্লাস 8-এর কোনো ক্লাস আছে আজকে? কালকে আছে, আজকে নেই। ইরি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1960 সালে, এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিআরআরআই মানে আমাদের যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1970 সালে, এবং এটার অবস্থান কোথায়? গাজীপুরের জয়দেবপুরে, ঠিক আছে। এইটা মনে রাখতে হবে। এটা আসার মতো। আচ্ছা, আর নিচের লেখা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না, সো আমি এটা একটু বলে দিই যে বাড়ি যেটা, এইটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1976 সালে। 1976 সালে। এইটারও হেডকোয়ার্টার হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে, ঠিক আছে। আর বিআরআরআই এটা হয়েছে কত সালে? 1970। হ্যাঁ, বিআরআরআই 1970, 1970, ঠিক আছে। তারও 10 বছর আগে কোনটা হয়েছে? ইন্টারন্যাশনাল যেটা, অর্থাৎ ইরি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, হেডকোয়ার্টার কই? ফিলিপাইন, ম্যানিলা। ম্যানিলা কিন্তু একটা দ্বীপপুঞ্জ। আচ্ছা, এবার আসেন উফশি। হ্যাঁ, এটার বাংলা করলে হয় কি? উফশি, উচ্চ ফলনশীল। হ্যাঁ, ওইটাকে সংক্ষেপে উফশি বলে আর কি। সাজ্জাদ ভাই যদি অনলাইনে থাকেন তাহলে লুনা হাসানকেও ক্লাস থেকে বের করে দিবেন, এরা আপত্তিকর কথাবার্তা বলতেছে ক্লাসে। আচ্ছা, ম্যানিলার নাম শুনলে ভ্যানিলা আইসক্রিমের কথা মনে পড়ে। ফাইজা, আপনি জোস। আচ্ছা, উফশি, হ্যাঁ, এটা রাস্তাঘাটে ধরেন আপনি যখন থাকবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, তখন কিন্তু এইভাবে উফশি বলে উঠেন না, বা এই উফশি এটাও কিন্তু আপনি তখন এই গ্রুপ স্টাডি করেন না আপনারা অনেকে, তো রাস্তাঘাটে দাঁড়ায় কখনো এইটা স্টাডি করতে যাবেন না, মাইর খাবেন কিন্তু, হ্যাঁ, উফশি বলে উঠলে। তো দেখেন ধানের জাত, হ্যাঁ, এখানে এই স্লাইড থেকে প্রায় সময় প্রশ্ন আসে। এই স্লাইডে বেশ কিছু জিনিস আছে যেখান থেকে প্রশ্ন আসে, যেমন প্রশ্ন আসতে পারে যে মালা ধানটির মানে BR2 যেটা, এটার নাম হচ্ছে মালা, হ্যাঁ, এবং এই ধরনের এই ধানের কি মুড়ি খুব ভালো হয়, হ্যাঁ, তো মালা থেকে কি হয়? মুড়ি, ঠিক আছে। ওকে। এরপরে দেখেন ব্রিশাইল, হ্যাঁ, BR4, এটাকে আমরা কি নামে চিনি? ব্রিশাইল নামেও চিনি। তো BR28 বন্যা প্রবণ এলাকার জন্য উপযোগী। এই যে ধানের জাত নিয়ে কিন্তু আপনারা নিজেরাও জানেন, যেহেতু স্টাডি করেন আপনারা, ধানের জাত নিয়ে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে। তো বন্যা প্রবণ এলাকার জন্য কোনটা উপযোগী? BR28। BR33 এটা হচ্ছে মঙ্গা এলাকার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, মঙ্গা এলাকার জন্য। এরপরে আছে 4041, এগুলো হচ্ছে উপকূলের লবণাক্ত এলাকার জন্য। তাহলে আপনি যেটা চিন্তা করেন উপকূলের লবণাক্ত এলাকা, তাহলে আপনি মানচিত্র আঁকবেন। আপনার কাছে তো মানচিত্র আছেই, আঁকার দরকার নাই। তাহলে মানচিত্রে উত্তরবঙ্গ কোথায় আপনি জানেন, তাহলে উত্তরবঙ্গে আপনি কি লিখে রাখবেন? BR33। তাহলে আপনি কি বুঝলেন? এই যে উত্তরবঙ্গ, ওইখানে যে মঙ্গা এলাকা আছে সেখানে কি BR33 এই ধানটা উপযোগী। বন্যা প্রবণ, হ্যাঁ, বন্যা প্রবণ এলাকা হচ্ছে 28। উপকূলের লবণাক্ত এলাকা BR40, BR41। আচ্ছা, BR50 এটা বাংলা মতি নামেও পরিচিত, এটা একটা সুগন্ধি জাতীয় ধান, ঠিক আছে। আর খরাপ্রবণ এলাকায় চাষ করা হয়েছে BR56, BR57। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে পাট। এবার আসেন পাট। সোনালী আঁশ বলা হয়, এটা আমরা জানি। পাট গবেষণা ইনস্টিটিউট, এইখানেও মনে হয় বছরখানেক আগে একটা সার্কুলার ছিল, বড় সার্কুলার। তো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1951 সালে, হ্যাঁ, 52 ভাষা আন্দোলন ঠিক তার 1 বছর আগে 1951 সালে পাট গবেষণা ইনস্টিটিউট এইটা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এবং এটা কোথায়? আমরা যারা ঢাকায় থাকি আমরা জানি এটা। আমরা প্রায় সময়, যেমন আমি আজকে আসার সময় দেখছি যে শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউয়ের সামনে দিয়েই আর কি আমাদের আসতে হয়। বাংলাদেশের পাট গবেষণা বোর্ড অবস্থিত কোথায়? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বোর্ড যদি বলে বোর্ড, তাহলে বোর্ড কোথায় অবস্থিত বলেন তো? যদি বোর্ডের কথা বলে, বোর্ড অবস্থিত কোথায় বলেন? বোর্ডের কথা বললে সেটা হবে হচ্ছে মানিকগঞ্জ, ঠিক আছে। বোর্ড বললে সেটা হবে মানিকগঞ্জ, ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক পাট সংস্থা, এটা অবশ্য নাম চেঞ্জ হয়ে গেছে, IJO, ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। IJO এটার নাম চেঞ্জ হয়েছে, এখানে থাকার কথা। এই যে IJO এটার নাম হয়ে গেছে IJSG। আমাকে একটু বলেন তো যে IJSG এইটার ফুল ফর্ম কি?
IJSG, সবাই একটু কমেন্ট করে আমাকে জানান যে IJSG এটার ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি বলেন? IJ মাঝে মাঝে, আচ্ছা, ইন্টারন্যাশনাল জুট, আচ্ছা, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, ঠিক আছে। তাহলে আগে নাম ছিল এটা, এটা হচ্ছে পূর্ব নাম। পাট বেশি জন্মে কোথায়? ফরিদপুর। বিশ্বের প্রথম দেশ হচ্ছে ভারত, আর রপ্তানিতে বাংলাদেশ, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডান্ডি শহর কোথাকার? স্কটল্যান্ডের একটা সিটি হচ্ছে ডান্ডি। এবং প্রাচ্যের ডান্ডি কোনটা? নারায়ণগঞ্জ, এটা আপনারা জানেন, এটাও প্রচুর প্রশ্ন আসে, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, ঠিক আছে। আন্তর্জাতিক পাট সংস্থার দপ্তর অবস্থিত ঢাকায়, এবং আন্তর্জাতিক পাট সংস্থা বিলুপ্ত হয় 2000 সালে, পরবর্তীতে 2002 সালে এটা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। সিকোয়েন্সটা বুঝছেন তো? এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 2002 সালে। আর আন্তর্জাতিক ওই যে IJO, এটা বিলুপ্ত হয় কত সালে? 2000 সালে। পরে জাস্ট 2 বছর পরে নতুন করে এই যে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ এটা তৈরি হয়, ঠিক আছে। এই স্লাইডে যা যা আছে মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট তথ্য, এবং এগুলো বারবার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসা তথ্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে চা। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। হ্যাঁ, এটা মনে রাখবেন। যদি প্রশ্ন করে যে দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল কোনটা, তাহলে অ্যান্সার কি হবে? দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল হচ্ছে চা। এবং সবচেয়ে বেশি কোথায় তৈরি হয়? বুঝতেই পারতেছেন, ওই যে সিলেট, হবিগঞ্জ ওই এলাকায়। বাট সিলেট বা হবিগঞ্জ কোনোটাই না, মৌলভীবাজার। সুতরাং ওই যে একটা ম্যাপে, আজকের ক্লাসের জন্য যে একটা ম্যাপ রেডি করবেন, সেই ম্যাপের বিভিন্ন কোনায় বিভিন্ন জিনিসপত্র আপনি লিখে রাখতে পারবেন, ঠিক আছে। তাহলে মৌলভীবাজারের যে কর্নারটা আছে, সেখানে আপনি কি লিখবেন? সবচেয়ে বেশি কি উৎপাদিত হয়, শুধু লিখে রাখবেন চা। ওকে, আজকের ক্লাসটা করার পরে আপনি একটা ম্যাপ নেবেন, ম্যাপ নিয়ে যা যা শিখলেন ওটা ওই একটা ম্যাপে সব লিখে ফেলবেন, তাহলে দেখবেন ওই ইমেজটা আপনার চোখের সামনে ভাসবে, ঠিক আছে। বাংলাদেশের অর্গানিক চা উৎপাদন শুরু হয় পঞ্চগড় জেলায়। এগুলো আপনি একটু মনে রাখেন, প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের সর্বপ্রথম চা, এটা দরকার নাই। বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা, এগুলা আসলে খুব একটা দরকার নাই। হ্যাঁ, যদি পারেন ওই যে 1857 সাল, হ্যাঁ 1857 সাল আপনারা একটা কারণে মনে রাখেনি। সো আচ্ছা, ম্যাপ আজকে অ্যাড করা হয় নাই, দেখি চেষ্টা করবো আর কি নেক্সট ক্লাসে। বাংলাদেশের প্রথম চা বাগান, এটা প্রশ্ন আসে, সিলেটের মালনী ছড়া। মোট চা বাগান এখন পর্যন্ত আছে 168টি। কোন এলাকায় কয়টা এটা দরকার নাই, বাট মোট চা বাগান 168টা এখন পর্যন্ত। সবচেয়ে প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনী ছড়া। সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজারে। সো আমার ইনফরমেশনগুলো একটু রাখেন। দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা, সবচেয়ে বেশি উৎপন্ন হয় মৌলভীবাজার। প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনী ছড়া। সর্বমোট চা বাগান হচ্ছে 168টা। এই যে 4টা ইনফরমেশন দিচ্ছি, এগুলাই ইম্পর্টেন্ট। অর্গানিক চা, এটা যেহেতু আমরা এখন অনেকে এই ধরনের চা খাই, চা নিয়ে আমরা অনেক এক্সপেরিমেন্ট করি। সো অর্গানিক চা কোথায় তৈরি হয়? পঞ্চগড় জেলায়। এটা একটু মনে রাখতে পারেন, ঠিক আছে। আর এই যে সংখ্যাওয়ালা যে জিনিসগুলো আছে, এগুলো আসলে আপডেট হইতে থাকে। সো এইটা নিয়ে প্রশ্ন করেন না যে এত না অত। যদি আপডেট হয় তাহলে এটা অবশ্যই আপনাকে কি আপডেটেড তথ্যটা জানতে হবে, এবং সেটার জন্য আপনাকে আপডেট থাকতে হবে, ঠিক আছে। আপডেটেড ইনফরমেশনটা অবশ্যই আপনারা চেক করবেন, ঠিক আছে। কোথায় চেক করবেন? এই যে দেখেন, এখানে লেখা আছে বাংলাদেশ চা বোর্ড। হ্যাঁ, 27 সেপ্টেম্বর 2023। এরপরে বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে এটা আপডেট হয়েছে কিনা একটু দেখে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছি? এটা একটু দেখে নেবেন। সো নোট করে পড়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত সুন্দর নোট করবেন তত ভালো। ওকে, হইতে পারে 170 হইতে পারে, হ্যাঁ আমি জানি না, আসলে আমার কাছে তথ্য নাই, একটু দেখে নেবেন। দেখি তো কি দেখায় বাংলাদেশ চা বোর্ড। বিবিএস এর বিষয়ে যেমনটা আমি বলছিলাম,
যে পরিসংখ্যান ব্যুরো ওদের ওয়েবসাইটে যে পরিচয় যে বা পরিচিতি যে একটা কলাম থাকে, সেগমেন্ট থাকে, ওইখানে যেমন যাবেন, বাংলাদেশ চা বোর্ডেও ওদের একটা ভূমিকা আছে বা ওদের সম্পর্কে বলা আছে, ওইখানেই কিন্তু এই ডিটেলসটা আছে যে বাংলাদেশে বর্তমানে আসলে কতগুলা চা বাগান আছে। ঠিক আছে, তাহলে কতগুলা চা বাগান আছে এটা ওখান থেকে একটু দেখে নেবেন, বাড়তে কমতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা ওই যে অবশ্যই ম্যাপে নিয়ে পড়ে ফেলবেন, কারণ ফসল উৎপাদনের শীর্ষ জেলা, এটা আসলে আমাদের প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, প্রচুর এইটা প্রশ্ন আসে। হ্যাঁ, ইভেন বিসিএসও আসে। তাহলে ধান কোনটা? ময়মনসিংহ আমরা একটু আগে পড়ছি, চাটাও আমরা একটু আগে দেখছি, মৌলভীবাজার সিলেট। তুলা কোথায়? ঝিনাইদহ। রাবার কোথায়? কক্সেস বাজার। আপনারা প্রায় যান কক্সেস বাজার, ওখানে গিয়ে কি রাবার কেনেন? রাবার তো কেনেন না, বাট ওখানে রাবার বেশি উৎপন্ন হয়। রেশম রাজশাহী, এটা আমরা জানি যে রাজশাহীতে রেশম উন্নয়ন বোর্ড আছে, আর আমি তো জানি কারণ আমি দেখে আসছি। আলু হচ্ছে মুন্সিগঞ্জ, এটাও অনেকে জানেন। আর পেঁয়াজ প থেকে প, হ্যাঁ, পেঁয়াজের প, পাবনার প। হ্যাঁ, পেঁয়াজ সবচেয়ে বেশি কোথায় উৎপন্ন হয়? পাবনায় উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানেও ওই যে কিছু আরো কিছু জিনিস দেওয়া আছে, এগুলো অবশ্যই একটু দেখে রাখবেন। সবচেয়ে বেশি উৎপাদিত ধান বাংলাদেশে কোনটা? বোরো। আমরা এটা একটু আগেও পড়ছি ধানের সেকশনে। উৎপাদিত হরি ধান হচ্ছে মালাইরি। এটা কি আসলে? এটা দরকার নাই, এই ইনফরমেশন দরকার নাই। সবচেয়ে বেশি ধান কোনটা উৎপন্ন হয়? বোরো, এটা আমরা দেখছি। সবচেয়ে বেশি চাল কল কোথায় আছে? নওগাঁতে। সবচেয়ে বেশি রেশম চাষ, এই যে বললাম, হ্যাঁ, সবচেয়ে বেশি রেশম চাষ কোথায় হয়? রাজশাহীতে হয়। রাজশাহীতে রেশম উন্নয়ন বোর্ড আছে, সেরিকালচার আর কি কি জানি আছে। তো সবচেয়ে বেশি রেশম, ওই রেশমে বয়শূন্য র আছে, রাজশাহীতেও বয়শূন্য র আছে, এভাবেও কানেক্ট করে মনে রাখতে পারেন। রেশম মানেই হচ্ছে কি রাজশাহী, রেশমওয়ালা যা কিছু দেখবেন রাজশাহী। ফুলের চাষ হচ্ছে ঝিকর গাছা। বলেন তো ঝিকর গাছা কোথায়? ঝিকর গাছা কোথায় বলেন তো? ফুলের চাষ সবচেয়ে বেশি হয় ঝিকর গাছা। এটা কোথায়? সবচেয়ে বেশি তুলা চাষ হয় হচ্ছে যশোরে। আর গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে গ্যাস। বাংলাদেশের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটা? গ্যাস। ঝিকর গাছা হচ্ছে যশোরে। হ্যাঁ, ভেরি গুড। আর বাংলাদেশের যে খনিজ সম্পদগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? সবচেয়ে বেশি প্রমিনেন্ট কোনটা? গ্যাস। তবে এই যে এইখানে যেগুলো বলতেছি এগুলো কিন্তু আপডেট হয়। এগুলো কিন্তু আপডেট হয়, আমি বারবার বলতেছি। সো এদিক ওদিক হইতে পারে, একটু এদিক ওদিক হইতে পারে। সো সেটা আপনারা একটু আপডেটেড থাকবেন। ঠিক আছে, ওকে। উন্নত মানের ফসল ও ফসলের জাত। এখানে ধান আছে, গম আছে, ভুট্টা আছে, সরিষা আছে, তুলা আছে, তামাক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি আমরা ধান এখানে দেখতে পাচ্ছি। হুম সবচেয়ে বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি ধান, ধান না, ধান আর কি। হ্যাঁ, ওকে। সো যেগুলো বেশি আসে যেমন যে ব্রি বালাম, হ্যাঁ, ব্রিশাইল, ইরাটম, হ্যাঁ, এগুলো ধানের জাত। ঠিক আছে, সোনার বাংলা, প্রগতি, ইরাটম তো মানে পরীক্ষাতেও আসছিল, যেগুলো আসে সেগুলোই আমি বলতেছি। নিজামি, নিয়ামত, হ্যাঁ, এগুলোও মনে হয় আসছিল, নিজামি, নিয়ামত, হ্যাঁ, বা আসছে এরকম টাইপ লাগতেছে আর কি আমার কাছে। হ্যাঁ, তো এগুলা জাস্ট আপনি একটু দেখে যান, পড়ে যান, জাস্ট রিডিং দেওয়ার মতো। হ্যাঁ, ওকে। আচ্ছা, আরেকজনের কাজ দেখেন, জুমে গিয়ে আঁকাআঁকি করতেছে, এগুলারে মাইরে ফাটাই ফেলা দরকার। আমি এদেরকে নিয়ে কোথায় যাব? একটু আমি সময় নিচ্ছি, দুঃখিত। জুমে আমাদের 2-3 যে ক্লাস 2 বা 3 এর যে সকল স্টুডেন্ট আছে, তারা একটু আঁকাআঁকি করছে। তো তাদেরকে আমি একটু আসলে একটু সাহায্য করি। হ্যাঁ, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা, এদিকে ফেসবুকে গল্প শুরু হয়ে গেছে যে আপু আপনি কোন থানায়। সুন্দর।
ওকে, তামাকের নামগুলো সবসময় সুন্দর হয়। সাদিয়ার মুখে এই কথাটা খুব সুন্দর লাগলো, সে বলছে যে তামাকের নামগুলো খুব সুন্দর হয়, যে সুমাত্রা, ম্যানিলা। হুম, আচ্ছা, তামাক নিয়ে তার বেশ ভালোবাসা, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তো এখানে কিছু নামধাম আছে, হ্যাঁ, ভুট্টা, গম, এগুলো একটু জাস্ট রিডিং দেওয়ার মতো, এখানে আসলে পড়ানোর কিছু নাই। ঠিক আছে, এই আর কি। সাকিব খানের যখন স্ক্যান্ডাল বাইরে আসে, তখন অপু বিশ্বাস কোনো একটা টিভি চ্যানেলে গিয়ে একটা ইন্টারভিউ দেয়, সেখানে কোলে একটা বাচ্চা ছিল, নাদুস নুদুস কোলের বাচ্চা মনে হয়, সে তখন বলছিল ওকে নিয়ে আমি এখন কোথায় যাব। তো আপনাদেরকেও মনে হয় এরকম বেবি সিটিং করে কোলে নিয়ে, মানে আমার এরকম অবস্থা হয়েছে, এখন বলতে হচ্ছে যে আপনাদেরকে নিয়ে আমি কোথায় যাব। হুম, এই আর কি। তামাক নিয়ে একটা গান আছে না, কোন ব্যান্ডের যেন, ওরে মা কত কিছু। আমার টাইপিস্ট আজকে বিশাল কাজ করছে, সেরা, সবাই তার জন্য একটা হাততালি দেন। আচ্ছা, এখানে মরিচ আছে, পুঁই শাক আছে, টমেটো আছে, মিন্টু, বাহার, মানিক রতন, অনেক ভাই বেড়াদারও চলে আসছে এখানে। ঠিক আছে। আহ, আচ্ছা, এগুলো আসলে আপনারা একটু দেখবেন। যেমন অগ্নিস্বর পরীক্ষায় আসছিল একবার, হ্যাঁ, অগ্নিস্বর কিসের, কলার একটা জাত। হুম, তো নয়নতারা বেগুনের একটা জাত। ঠিক আছে। অমৃত সাগর কলার একটা জাত, এটা আমরা জানি হয়তো, অমৃত সাগর বা এগুলো হয়তো জানি। সিঙ্গাপুরি, হ্যাঁ, এবারও মনে হয় সাদিয়া বলবে যে কলার জাতের নামও অনেক সুন্দর, যেহেতু বিদেশি একটা নাম আছে। ঠিক আছে। তো এই আর কি, এগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিতে হবে আর কি। মধুবালা, হ্যাঁ মধুবালা আছে। ঝুমকাও আছে, আপনারা আবার ঝুমকা টুমকা নিয়ে কদিন আগে কি জানি টিকটক বানাইতেন, গান টান রিল টিল দেখতাম আর কি, কি জানি একটা গান ভাইরাল হয়েছিল, তাই না? তো দেখেন, এগুলো আসলে আপনাদের মনে রাখতে খুব একটা কষ্ট হবে না, অনেকভাবেই এগুলো আপনাদের মনে থাকবে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই বনজ সম্পদে। ঠিক আছে, সবাইকে ফেসবুকে নিয়ে আসেন, হ্যাঁ, তারপরে মারামারি করেন। আচ্ছা, সাদিয়া কি দুইজন নাকি? ফেসবুকের সাদিয়া তামাক নিয়ে বলতেছে যে তামাক ধরো তামাক ছাড়ো, এমন একটা গান ছিল। আর জুমে একজন সাদিয়া আছে, সেও একটা গানের কথা লিখছে, হাই ঝুমকা। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে এই একজন, একজনই, এই বদমাইশটা একজনই আসলে, হ্যাঁ। ওকে, তো দেখেন, এখন গানের নামটা মনে পড়ে আবার টিকটক করা শুরু করে দিয়েন না। লর্ড মিন্টু টমেটোর নাম রুবেল ভাই বলেছেন। ঠিক আছে। ওকে, আসেন আমরা বনজ সম্পদ শেষ করে ফেলি। বনজ সম্পদে এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে। বারবার বলতেছি, আজকে ক্লাসের এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো একটু আপডেট হয়, একটু আপডেট তথ্যগুলো রাখেন। ঠিক আছে। এবং আমাদের যে সরকারি যে ওয়েবসাইট আছে, সেখানেই আপনি তথ্য, জাতীয় তথ্য বাতায়নে সেখানে পাবেন। ঠিক আছে। অথবা এই যে যখন যে ইয়াগুলো প্রত্যেকটা স্লাইডে স্লাইডে যে বিভিন্ন ওয়েবসাইটের নামগুলো বলে দিচ্ছি, সেখান থেকেও আপনি পাবেন। ওকে, তো বনজ সম্পদ, বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে 25 লক্ষ হেক্টর বা 25,000 বর্গ কিলোমিটার, এবং মাথাপিছু বনভূমির পরিমাণ হচ্ছে 2 হেক্টর। এটা মনে রাখেন আর কি, হ্যাঁ, আপনার জন্য 2 হেক্টর বনভূমি আছে বরাদ্দ, কিন্তু এটা কোথায় আছে আমরা কেউ জানি না। হ্যাঁ, আপনি একটু খুঁজে নেবেন এইটা। ঠিক আছে। ওকে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও 2022 এর মতে বাংলাদেশের মোট বনভূমি রয়েছে হচ্ছে 14.1%, 2022 কিন্তু, হ্যাঁ। তো 2022-এর পরে আসলে এরকম কোনো তথ্য পাওয়া যায় নাই, আমারও ভুল হইতে পারে, যদি আমি পাই জানাবো। আদারওয়াইজ আপনারা যদি কেউ এটা জেনে থাকেন আমাকে জানান, পরবর্তীতে ডিসকাশন গ্রুপে কমেন্ট করেন আর কি। ঠিক আছে। আর আজকে একজন অভিযোগ জানাইছে যে ডিসকাশন গ্রুপে কোনো কিছু জানানো হইলে রিপ্লাই পাওয়া যায় না। ডিসকাশন গ্রুপে মনে হয় আমি যত কমেন্ট করি, আর কোনো কেউ তো এত কমেন্ট করে না, রিপ্লাই দেয় না, রেসপন্স করে না, তাই না? ইভেন আমি বলেও দিই অমুক ভাইকে মেনশন দিয়ে যে ভাই এটা একটু দেখেন, তমুক ভাইকে মেনশন দিয়ে ভাই এটা একটু দেখেন। ডিসকাশন গ্রুপে তো আপনারা যেমন একজন একটা পোস্ট দিচ্ছে ডিসকাশন গ্রুপে, এটা এমন কেন, একজন একটা পোস্ট দিছে যে এটা এমন কেন, আমার খুব শখ হয়েছে যে ওইখানে কমেন্ট করতে, একটা রিপ্লাই দিতে, হ্যাঁ, যে এই আর কি। তো এটা একটা পোস্ট ছিল আর কি, যে এটা এমন কেন, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে যে যখন আপনারা পোস্ট দিবেন, তখন আমাকে মেনশন দিলেই তো আমি তাহলে ওটা নোটিফিকেশন পাই, আমাকে মেনশন না দিলে তো এটা একটা র্যান্ডম পোস্ট হিসেবে অনেক পোস্টের মাঝে হারায় যায়, তাই না? সো এই আর কি, একজন পোস্ট দিছে এটা এমন কেন।
মনে হলো যে লিখে দিই, ওই যে ওইটা যে ওই কারণে এরকম, এই জন্য। হ্যাঁ, মানে আগা নাই মাথা নাই, এই আর কি। আচ্ছা, ওকে, দেখেন। তো প্রয়োজনীয় বনভূমি রয়েছে 7টি জেলায়। আচ্ছা, এগুলা খুব একটা আমার মনে হয় না দরকার আছে। বিভিন্ন গাছের ব্যবহার, এগুলা মাঝে মধ্যে আসে পরীক্ষায়। সো এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। সেগুন যে আসবাবপত্র তৈরিতে লাগে, এটা আজকেই আমি আমার অফিসে একটা কাজে একজন আর্কিটেক্টের সাথে বসছি। হ্যাঁ, আমাদের একটা নতুন গভর্নমেন্ট একটা অর্ডারের কারণে আমরা নতুন একটা উইং খুলতেছি। সেই উইং এর ফার্নিচারের জন্য আমরা হচ্ছে সেগুন কাঠের আজকে গল্প করতেছিলাম। সো গর্জন, এটা আমরা সবাই জানি রেল লাইনের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়। শাল গাছ, বৈদ্যুতিক তারের খুঁটি, গুরুত্বপূর্ণ এইটা, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখেন। ছোট ছোট পরীক্ষা গুলাতে কিন্তু এগুলো বেশি আসে। গামারি, নৌকা তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। গড়ান, ছাল থেকে রং প্রস্তুত করা হয়, এগুলো অনেক ছোটবেলায় আমরা পড়ছি। কিন্তু ধুন্দল, পেন্সিল তৈরিতে আমরা জানি কিন্তু এগুলো। বাঁশ, কাগজ কলের কাঁচামাল, গেওয়া কাঠ বা গেওয়া গাছ, বাক্স, দিয়াশলা, এগুলো আমরা সবই কিন্তু পড়ছি, বাট অনেক আগে, ঠিক আছে, অনেক আগে, এই আর কি। ওকে। সো সুন্দরবন এখন এই যে 62%টা নিয়ে একটু আমার ইয়ে আছে, এটা মনে হয় একটু কম বেশি হইতে পারে। 62% নিয়ে আগের কোনো একটা ক্লাসে মনে হয় এটা বলছিলেন যে 62% এখন একটু বাড়ছে বা কমছে। সো এটা একটু জাস্ট একটু এটা আপনারা চেক করবেন, ঠিক আছে, এটা একটু চেক করেন। আচ্ছা, তো বাংলাদেশ অংশের আয়তন আমি যেটা এখানে দেখতে পাচ্ছি 62% দেওয়া, আর ভারতীয় অংশের আয়তন হচ্ছে 38%। এটা একটু আপ ডাউন হইতে পারে, কম বেশি হইতে পারেন। আপডেট তথ্যটা একটু একটু দেখেন, আর আমি যদি পাই আমি জানাই দিব, ঠিক আছে। ওকে, এটা আমরা কোন একটা পরীক্ষায়ও এটা মনে হয় আপনারা একটু জানতে চাইছিলেন, তখন আমি আসলে বলছিলাম যে জানাবো, জানাইতে পারি নাই। আপনারা কেউ একজন একটু মনে করাই দিতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে সবচেয়ে আপনাদের প্রিয় দিবসের কথা আসছে, যে দিবসে আপনারা আসলে সবাই বাসায় থাকেন, বের হন না, এবং বাবা মার সাথে সময় কাটান, ভাই বোনের সাথে সময় কাটান, আর কারোর সাথে সময় কাটান না। সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি আপনারা সবাই বাসায় বসে, পরিবেশের যেন ক্ষতি না হয়, হ্যাঁ, সেই জন্য আপনারা বাসায় বসে থাকেন, সুন্দরবন দিবস পালন করেন, ঠিক আছে। তো একজন বলছে জি স্যার ঘুমাই, বোঝা যায় যে সে আসলেই ঘুমায়। ওকে, সো 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস, এটা আমরা জানি অনেকেই। হ্যাঁ, তো সুন্দরবনের সাথে জড়িত নদী হচ্ছে 3টা, অবশ্যই 3টা নদীর নাম মনে রাখবেন: রায়মঙ্গল, হারিয়াভাঙ্গা, শ্যালা, ঠিক আছে। সুন্দরবনের 3টা অভয়ারণ্য আছে গুরুত্বপূর্ণ বর্তমান কনটেক্সটে, সেটা হচ্ছে কটকা, দক্ষিণ নীলকমল ও পশ্চিম মান্দারবাড়িয়া, ঠিক আছে, এই 3টা অভয়ারণ্য আছে। বাগগণনায় একটা সময় আমরা জানি পাগমার্ক, অনেকদিন এটা পরীক্ষা আসে, বিসিএসও মনে হয় আসছিল যে পাগমার্ক যে পদ্ধতিটা ছিল সেটা একটা সময় ব্যবহার করা হতো, বাট এখন ক্যামেরার সাহায্যে ক্যামেরা ট্র্যাপিং করে হচ্ছে বাঘ গণনা করা হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমাদের একজনের জন্মদিন 14 ফেব্রুয়ারি, সুবর্ণা ইয়াসমিন। তো সুবর্ণা ইয়াসমিনের জন্ম হচ্ছে 14 ফেব্রুয়ারি, সালটার লেখে নাই। আচ্ছা, যাই হোক, একজন লিখছে 14 ফেব্রুয়ারি গাছ রোপণ করেন। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। ঠিক এরকমই একটা কমেন্ট গত ক্লাসে কে জানি করছিল, যে কি জানি যে ট্যাক্স নিয়ে, হ্যাঁ, যে হাজবেন্ডের কাছ থেকে রিটার্ন নেয় না কি জানি। একজন লিখছে কোথায় রোপণ করে। আচ্ছা, সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 1992 সালে। এইটা অনেকবার প্রশ্নে আসছে, 560তম সাইট হিসেবে, রামসার সাইট হিসেবে 1992 সালে এটা হয়, ঠিক আছে। আর সুন্দরবনকে 5টা জেলায় স্পর্শ করছে, এটা আমরা মোটামুটি জানি। আচ্ছা, কল্যাণকর ভাই কোথায় আজকে আমাদের? ও, একজন খুঁজতেছে ওনাকে, হ্যাঁ, কল্যাণকর ভাই। আচ্ছা, সুন্দরবনকে স্পর্শ করছে হচ্ছে 5টা জেলা: সাতক্ষীরা, পটুয়াখালী, খুলনা, বরগুনা, বাগেরহাট, সবগুলাই রেলিভেন্ট, আশেপাশে আছে। দক্ষিণবঙ্গের দিকের জেলা, এগুলো মনে হয় আমাদের আসলে ভুল হওয়ার সুযোগ খুব কম। এতদিনে নিশ্চয়ই আমরা বাংলাদেশের মানচিত্র মোটামুটি ভালোভাবে জানছি, তাই না? ওকে, তো নেক্সট আমরা যাই রাতারগুল জলাশয়। রাতারগুলে গেছেন কারা কারা দেখি, কমেন্ট করেন তো। রাতারগুল আমি কখনো যাই নাই, যাওয়ার খুব ইচ্ছা, বাট যাওয়া হয় নাই আসলে। মিন্টু বলছে 14 তারিখ আপনার বাড়িতে যাব ঘুরতে, মানে পিকনিক করব। এটা কি আমাকে বলছেন নাকি কোনো ভাইয়া বা আপুকে বলছেন?
রাতারগুল জলাশয়, রাতারগুল আপনারা হয়তো অনেকেই গেছেন। আমি রিলসে দেখছি, ফেসবুকে রিলসে দেখছি অনেক। এখন তো সবাই ইউটিউব ব্লগার, সবাই ব্লগ বানায়, তো আমি সেখানে দেখছি। তো বাংলার আমাজন ও সিলেটের সুন্দরবন হিসেবে পরিচিত আর কি। এটা আমাজন বললাম, আবার সুন্দরবনও বললাম, বাট জায়গাটা কোথায়? সিলেটে। সো যাবেন যারা যান নাই। তো এবং এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমরা এই ধরনেরই মনে হয় রিলস দেখছি যে অনেক সুন্দর, মানে একে তো জলাশয়ের মতো প্রচুর এখানে পানি, আবার অনেক গাছপালা আছে, মানুষজন এখানে নামে, সুইমিং করে, তারপরে হ্যাঁ ওইটাও করে, অনেক কিছুই করে আর কি, ঠিক আছে। দূষিতও করে চলে যায়। সেটারও একটা ভিডিও একবার ভাইরাল হয়েছিল। সো আমি দেখছি আর কি, দেখার পরে আর ওইটা মানে ভুলে দেখে ফেলছি আর কি। হ্যাঁ, এই আর কি। থ্যাংক ইউ শর্মি আহমেদ, থ্যাংক ইউ। অনেক কিছু ত্যাগ করে, ওকে। সো এখানে কিছু বলার আছে। সিলেটের গোয়াইনঘাট এলাকার ফহেপুর, এটা আবার কি ইউনিয়ন বাবা? ফতেপুর নাকি? আচ্ছা, ফহেপুর ইউনিয়নের সিলেটের যারা আছেন, এটা একটু দেখেন তো স্পেলিংটা ঠিক আছে কিনা, বানানটা ঠিক আছে কিনা। গোয়াইনঘাট এলাকা, এটা আপনারা অনেকেই শুনছেন, আমরা আগেও ফতেপুর, তাই না? হ্যাঁ, ওইটাই আমি বলতেছিলাম আর কি, ফতেপুর মনে হয়। থ্যাংক ইউ সোহাগ উদ্দিন। এটা ফহেপুর না, এটা হচ্ছে ফতেহপুর। গোয়াইনঘাট এই নামটা আমরা আগের কোনো একটা ক্লাসেও পড়ছিলাম, তাই না? তো সিলেটের গোয়াইনঘাট এলাকার ফতেহপুর ইউনিয়নের গোয়াইন নদীতেই আসলে এই জলাশয়টা অবস্থিত। কোন নদী? গোয়াইন নদী। তো স্থানীয় ভাষায় এটাকে মোর্তা বা পাটি গাছ রাতা, তো সেখান থেকেই আসলে রাতারগুল, সেই রাতা গাছের, হ্যাঁ এই যে সেই রাতা গাছের নাম অনুসারেই রাতারগুল আসছে। স্থানীয় ভাষায় কি বলে? মোর্তা বা পাটি গাছ রাতা নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। সো আমরা মোটামুটি এইবার একটু মৎস্য সম্পদে আসি। মৎস্য সম্পদ নিয়ে আসলে কি বলার আছে সেগুলো একটু আমাদের জানাইতে হবে। সোহাগ ভাই, থ্যাংক ইউ। আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, সোহাগ ভাই আমাকে খুব চমৎকার একটা অফার করছেন, সেটা আমি জানি, আমি দেখেছি, কিন্তু আপনাদেরকে বলবো না। তো আই এম অনার্ড যে আপনি আমাকে এই অফার দিচ্ছেন সোহাগ ভাই। আপনি অতি সত্বর আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, মৎস্য সম্পদে দেখেন, ইলিশ উৎপাদনে প্রথম, মুক্ত জলাশয়ে মাছ আহরণে হচ্ছে দ্বিতীয়, চাষের মাছ উৎপাদনে পঞ্চম, স্বাদুপানির মাছ উৎপাদনে দ্বিতীয়। তো এখানে দেখেন আমরা কিন্তু সুন্দর করে চার্ট করে দিছি, সোর্সও এখানে দেওয়া আছে, এই যে ফাও 2023। এর পরে আসলে আর কোনো তথ্য আসলে আপডেট হয়েছে কিনা, হ্যাঁ মনে হয় হয় নাই, বাট ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে এটা পাবেন। বাট এত কষ্ট করার দরকার নেই, যদি হয় অবশ্যই সেটা আমরা জানতে পারবো, আমরা জানাই দিব আপনাকে। আপাতত আপনি এটা মনে রাখবেন, এই চারটা মনে রাখবেন। ইলিশ উৎপাদনে প্রথম, হুম, মুক্ত জলাশয় মাছ আহরণে দ্বিতীয়, হুম, আচ্ছা, চাষের মাছ উৎপাদনে পঞ্চম, স্বাদু পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, ঠিক আছে। আচ্ছা, তো দ্বিতীয় তাহলে স্বাদু পানির মাছ উৎপাদনে দ্বিতীয়, তাহলে প্রথমকে? প্রথম হচ্ছে ভারত, আর 2 নম্বরে দেখেন আছে বাংলাদেশ। কত হাজার টন মাছ উৎপন্ন হয়? বাংলাদেশেরটা মনে রাখবেন, কারণ যারা রিটার্ন পরীক্ষা দিবেন তাদেরটা লাগতে পারে। আর সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, ঠিক আছে। সামুদ্রিক মাছ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, বাংলাদেশ আছে 14 নম্বরে। তো এই ইনফরমেশনগুলো একটু আপ ডাউন হয়, কম বেশি হয়, সো এটা আসলে যতটুকু আপনাদের দরকার ততটুকু মনে রাখেন, এর বেশি দরকার নেই, ঠিক আছে। ওকে। খোলসযুক্ত খোলসযুক্ত মৎস্য প্রাণী যেমন চিংড়ি, লবস্টার, এগুলোতে আসলে ওই যে চিংড়ি, লবস্টার এগুলা আসলে চিনি হচ্ছে, চিংড়ি লবস্টার এগুলোতেও আসলে চীন, আমরা অনেক বেশি খাই এগুলা। আমরা অনেকেই চিংড়ি পছন্দ করি, আবার অনেকে মাছ খাই না। আমার রুমমেট ছিল ভার্সিটিতে, খুবই অদ্ভুত, হ্যাঁ, বগুড়ার সাওয়াল, তো মাছ খায় না, কি যে যন্ত্রণা, ওরা নিয়ে কোথাও যাওয়াও যাইতো না। ওর জন্য আমরা কক্সবাজার প্ল্যান করতে পারি নাই, যাইতে পারি নাই। তো বন্ধু তো, ওকে তো ফেলে যাওয়া যায় না, কষ্ট পাবে, এই জন্য যাওয়া হয়নি। তো মাছ খায় না, কেমন লাগে বলেন তো। তো এই চিংড়ি, লবস্টার, এই ধরনের যে ইয়াগুলা আছে খোলসযুক্ত মৎস্য প্রাণী, সেগুলোতে মানে সবচেয়ে বেশি উৎপাদন হয় চীনে, বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম, ঠিক আছে।
আর বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনের শীর্ষ দেশ চীন, এখানেও চীন, বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। ঠিক আছে, এগুলা যে কয়টা যতটুকু মনে রাখতে পারেন, হ্যাঁ সবগুলো পড়ার আসলে দরকার নেই। প্রথমে যে চার্ট আছে এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই প্রথম চার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা মনে রাখতে পারলে মোটামুটি অনেকটাই কাভার হবে। ওকে, জাতীয় মাছ ইলিশ, স্বাভাবিকভাবেই এটা আসলে আমাদের যেহেতু এটা একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ বাংলাদেশের সাথে এইটা খুব বেশ ভালোভাবেই জড়িত। সো আমাদের আলাদাভাবে এটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার, একটু জানা দরকার। তো ইলিশ হচ্ছে ওই যে ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম, দ্বিতীয় হচ্ছে ভারত, তৃতীয় মায়ানমার। সব একই বেল্টের, বাংলাদেশের পাশে ভারত, ভারতের একটু নিচে বা ভারতের নিচে না, বাংলাদেশের সাথে লাগানো নিচের দিকে কে আছে? মায়ানমার। ইলিশ উৎপাদিত হয় মোট 11টা দেশে, খুব ভালো কথা, যেটা আমার জানা দরকার নাই। বাংলাদেশের সরবরাহ হয় বিশ্বের মোট ইলিশের 86%। এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এগুলো মনে রাখতে পারেন। যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি, তাহলে পৃথিবীর কত পার্সেন্ট? 86%। এটা এমনি মনে থাকবে, এটা আসলে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, ওকে। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ হচ্ছে প্রায় 12%। এটা কোথায় আছে? যে অর্থনৈতিক সমীক্ষা 2024-এ আছে। ঠিক আছে, সো এটা আপনি আগামী 1 বছর এই তথ্য কাজে লাগবে, যেহেতু 24-এর এটা। মোট দেশজ উৎপাদনে ইলিশের অবদান 1%-এর অধিক। ঠিক আছে, এইটা এত দরকার নাই। কত লাখ টন উৎপন্ন হয়েছে এটা দরকার নাই। ইলিশের পোনাকে জাটকা বলে, এটা আমরা জানি। বর্তমানে যে ইলিশ পোনাকে জাটকা হিসেবে গণ্য করা হয়, এই সাইজটা একটু মনে রাখবেন, 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের নিচে। ঠিক আছে, আপনারা যখন ইয়া হবেন, ওই যে ম্যাজিস্ট্রেট হবেন, বা যদি কখনো কি মৎস্য ক্যাডার বা এই ধরনের ইয়াতে যান, বা কখনো ওই যে কি বলে ওটাকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময় যে মাছ ধরা বন্ধ থাকে না, তা আপনি ধরেন হয়ে গেছেন, হ্যাঁ ফরেন প্রফেশন ক্যাডার হয়ে গেছেন, তখন আপনাকে যাইতে হবে না? তখন জানতে তো হবে যেই আপনি যে ইয়া করবেন, কোর্ট পরিচালনা করবেন, তখন তো দেখতে হবে যে তারা জাটকা ধরছে না ইলিশ ধরছে। ঠিক আছে, 2টা কমেন্ট আসছে ফেসবুকে। একজন লিখছে আমার হাজব্যান্ড ম্যাক খায় না, ঠিক তার নিচে আরেকজন লিখছে আমার ছেলেও মাংস খায় না, মাছ মাংস খায় না। বাহ, এরকম ছেলে কই পাওয়া যায়? এই যে সিনিয়র মানুষজন ক্লাস করতেছে, একজন বলতেছে যে তার হাজব্যান্ড ম্যাক খায় না। MAC মানে তো ম্যাকই মনে হইতেছে, ম্যাক মানে অ্যাপলের যে ম্যাক, হ্যাঁ ম্যাক ল্যাপটপ। ইলিশ উৎপাদনে শীর্ষ বিভাগ, শীর্ষ জেলা বরিশাল, ভোলা। স্বাভাবিক, বরিশাল ভোলা, ওইদিকে তো আসলে মাছ বা ইলিশ বেশি পাওয়া যায়। ইলিশের বাড়ি ভোলা, মৎস্য প্রাণীটি কি? উপদেষ্টা নদী বা সমুদ্রে দিয়েছে ইলিশের, আচ্ছা কি যে লিখছে আল্লাহ জানে। উপদেষ্টা নদী মানে কি? নদী বা সমুদ্রের যে স্থানে ইলিশ ধরা নিষিদ্ধ সেই স্থানকে বলা হয় ইলিশের অভয়াশ্রম, এবং এরকম অভয়াশ্রম আছে 6টা। এখানে উপদেষ্টা কোত্থেকে আসে আমি জানি না, এটা কোনো টাইপিং মিস্টেক হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। জাটকা সংরক্ষণ কর্মসূচি, জাটকা রক্ষায় নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ থাকে প্রায় 8 মাস। মা ইলিশ রক্ষায় ইলিশ ধরা নিষেধ থাকে 14 অক্টোবর থেকে 4 নভেম্বর, 22 দিন। 14 অক্টোবর থেকে 4 নভেম্বর, 22 দিন। এগুলো একটু জেনে রাখবেন, হ্যাঁ পরীক্ষায় আসুক বা না আসুক আপনার এগুলো জানা উচিত। প্রতি বছর সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন সংরক্ষণে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় 20 মে থেকে 23 জুলাই। ঠিক আছে, এই ডেটগুলা আপনি নিজেকে সমৃদ্ধ করলেন এই ইনফরমেশনগুলো দিয়ে। ঠিক আছে, নিজেকে যত এনরিচ করা যায়, পরীক্ষার জন্য না, এগুলো নিজের জন্য। ঠিক আছে, আচ্ছা। মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক সাথেই লাগানো। এখান থেকে অনেক ধরনের রিসার্চ হয়, বেশ ভালো একটা অর্গানাইজেশন, বাংলাদেশে কাজ করে। BFRI সংক্ষেপে বলে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন। বলেন তো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এই এলাকায় 1984 সালে যে মৎস্য গবেষণা ইনস্টিটিউটটা তৈরি হয়েছে, এই এলাকার নাম কি? বলেন, এলাকার নাম কি? চাঁদপুর? স্বাদুপানির মৎস্য কেন্দ্র ময়মনসিংহ, লোনাপানির মৎস্য কেন্দ্র খুলনা, নদীর মৎস্য কেন্দ্র চাঁদপুর। এই জিনিসগুলো নিশ্চয়ই আপনারা জানেন। আমরা ওই যে চাঁদপুরের ইলিশ বা নদীর মাছ এর কথা যখন চিন্তা করি, তখন ওই যে চাঁদপুর ইলিশ খাইতে চাই, তাই না?
স্বাদুপানির মৎস্যকেন্দ্র ওই যে ময়মনসিং, এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে, স্বাদুপানির মৎস্যকেন্দ্র ময়মনসিংহে। লোনাপানি বুঝতেই পারতেছেন কোন দিকে হবে, খুলনার দিকটায় হবে লোনাপানি, হ্যাঁ ওই যে সুন্দরবন যে দিকটায়, ঠিক আছে ময়মনসিং। আচ্ছা, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র এটা কক্সবাজারে, হ্যাঁ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারে। চিংড়ি, চিংড়ি যেখানে পাওয়া যায়, হ্যাঁ সেই দিকটায় অর্থাৎ বাগেরহাট। মৎস্য প্রশিক্ষণ একাডেমি হচ্ছে সাভারে, মৎস্য প্রশিক্ষণ একাডেমি সাভারে। সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটও আছে, সাভারে এরকম বেশ কয়েকটা ইনস্টিটিউট আছে, সাভার গাজীপুরে বেশ কয়েকটা ইনস্টিটিউট আছে। ওকে, আর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আছে ঢাকাতে, হ্যাঁ ঢাকার মতিঝিল আছে হচ্ছে কর্পোরেশন, মৎস্য উন্নয়ন কর্পোরেশন। আর মেইন ফিশারিজ একাডেমি, এটা আমরা জানি মেইন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম, মেরিন রিলেটেড যে কোনো কিছুই কি চট্টগ্রামে, ঠিক আছে। ওকে, চিংড়ি, চিংড়ি নিয়ে একটু জাস্ট কথাবার্তা এখানে লেখা আছে। চিংড়ি চাষের জন্য প্রসিদ্ধ জেলা হচ্ছে ওই যে বললাম খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজার, নোয়াখালী, এগুলা। চিংড়ি সম্পদকে বলা হয় হচ্ছে হোয়াইট গোল্ড, এইটা আসলে একটু মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। আর বাগদা চিংড়ি কবে থেকে এটা দরকার নাই, হ্যাঁ চিংড়ি চাষের জন্য প্রসিদ্ধ জেলাগুলা এটা মনে রাখবেন, যে ওই খুলনা বেল্টে যারা যারা আছে ওরাই হচ্ছে প্রসিদ্ধ, ঠিক আছে। ওকে, চিংড়ি চাষে প্রসিদ্ধ বৃহত্তর খুলনা অঞ্চলকে বলা হয় বাংলাদেশের কুয়েত, হ্যাঁ এটাও পরীক্ষায় আসে। এই যে খুলনাকে যে কুয়েত বলা হয়, বৃহত্তর খুলনা অঞ্চলকে কুয়েত বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। সমুদ্র তীরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড চিংড়ি মাছের চাষ, ঠিক আছে। আচ্ছা, স্বাদু পানিতে এটা তো আমরা জানি, এটাও আমাদের কিন্তু ছোটবেলায় বইতে ছিল, হ্যাঁ যে লোনা পানির চিংড়িকে আমরা কি বলি, লোনা পানিতে আসলে কোন চিংড়ি চাষ হয়, বাগদা চিংড়ি। স্বাদু পানিতে কোন চিংড়ি চাষ হয়, গলদা চিংড়ি, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এই যে একটু আগে বলতেছিলাম যে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বা প্রাণীর সম্পদের অনেক কিছুই সাভারে আছে। তো এখানে দেখেন, ব্ল্যাক কোয়াটার হলো গবাদি পশুর রোগ, হ্যাঁ ব্ল্যাক কোয়াটার, ব্ল্যাক কোয়াটার হচ্ছে গবাদি পশুর একটা রোগ। এটা রিসেন্ট বেশ কিছু দিন আগে মনে হয় কোনো একটা জায়গায় আসছিল, এই জন্য এটা এখানে রাখছি। বাংলাদেশের অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে, এটা জানেন, হ্যাঁ অনেক আগে পরীক্ষায় আসতো। বাংলাদেশের গোচারণের জন্য বাগান আছে হচ্ছে বৃহত্তর পাবনা জেলায়, হুম এটা আরেকবার বলি, হ্যাঁ বৃহত্তর পাবনা জেলায়, ঠিক আছে। বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট আছে ঢাকার সাভারে। বাংলাদেশের প্রথম কুমির প্রজনন কেন্দ্র হচ্ছে ময়মনসিংহের ভালুকায়। আচ্ছা, এখানে এরকম অনেক কিছু আছে, এগুলো যে একটু দেখে নিন, একটু পড়ে নিন, যে ছাগল প্রজনন কেন্দ্র সিলেটে, মহিষ প্রজনন বাগেরহাটে, কেন্দ্রীয় গো প্রজনন সাভার, কেন্দ্রীয় মুরগি খামার, এগুলা যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নেই, খুব একটা এগুলা আসলে আসে না কখনো, ঠিক আছে। ওকে, পানি সম্পদ, পানি সম্পদের মধ্যে এখানে বলার মতো কি আছে, আহ, আহ, পানি সম্পদে হচ্ছে আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা নিয়ে একটা সময় আসলে অনেক ঝামেলা ছিল, আর্সেনিক নিয়ে আমরা অনেক প্যারা খাইছি আর কি। তো সেই আর্সেনিক, বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে, ঠিক আছে। আর্সেনিক নির্মূলে বাংলাদেশকে যে সংস্থা সাহায্য প্রদান করে এটা হচ্ছে বিশ্ব ব্যাংক, হ্যাঁ বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। বলেন তো ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় বলেন তো, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিং ডিসি, একজন লিখছে ওয়াশিং ডিসি, ওয়াশিং কি আবার, ওয়াশিংটন ডিসি আর কি, তাই না? ওয়াশিংটন ডিসি। আচ্ছা, এইটা মনে রাখবেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত, 0.05 মিলিগ্রাম পার লিটার, হ্যাঁ মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারকে আরও একটা এককে প্রকাশ করে, সেটা হচ্ছে ppm। কি এককে প্রকাশ করে, ppm। সুতরাং আপনি এখানে মনে রাখবেন 0.05 ppm। ppm এর ফুল ফর্ম কি, ppm এর ফুল ফর্ম হচ্ছে পার্স পার মিলিয়ন, পার্স পার মিলিয়ন, ppm, ঠিক আছে। ওকে, আর বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা ছিল হচ্ছে 1.01 মিলিগ্রাম পার লিটার। প্রথম আর্সেনিক ধরা পড়ে হচ্ছে 1993 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা ছিল চাঁদপুর, মোট 61টা জেলা আক্রান্ত হয় এবং আর্সেনিক মুক্ত জেলা হচ্ছে এই তিনটা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। ঠিক আছে, ওই যে ওই বেল্টে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামের বেল্টে যে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি আছে, এই তিনটা যে এলাকা, এই তিনটা এলাকা কি, এই তিনটা এলাকা হচ্ছে আর্সেনিক মুক্ত জেলা। ঠিক আছে, বলেন তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইটার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টারকে সংক্ষেপে কি লেখে? HQ। বলেন তো HQ কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের HQ বা হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। এগুলো বানান আপনাদের পাঠতে হবে। ঠিক আছে, আপনারা টিচার মানুষ হবেন, বানান না পারলে এটা খুবই দৃষ্টিকটু। হ্যাঁ, খুবই দৃষ্টিকটু হয়। আমি যে বলি এগুলোতে অনেকেই আপত্তি করতে পারেন, এগুলোতে অনেকেই মন খারাপ হইতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। কারণ আপনি টিচার হবেন, তো টিচার হলে আপনি নিজেরই বানান যদি ঠিকঠাক না থাকে, আপনি যদি লেখেন মুরাদ টাকলা ভাষায়, ঝামেলা না? অবশ্যই ঝামেলা। আপনার স্টুডেন্ট আপনাকে নিয়ে হাসাহাসি করবে, অথবা আপনার স্টুডেন্ট যদি নাই বুঝে যে এটা সঠিক না ভুল, তাহলে ওরা ভুলটাই শিখবে। তাহলে আপনাকে ওইটুকু স্মার্ট হইতে হবে, ওইটুকু হইতে হবে যে আসলে কোনটার বানান কি হয়। সেটা আপনি যদি বাংলিশ লেখাও লেখেন, স্বাভাবিকভাবে আপনার হাতে মোবাইল আছে, আপনি তো নিশ্চয়ই ইংরেজি টাইপ করেই তো বাংলা কথাগুলো লেখেন, তাহলে ওখানে একটু বুঝে লিখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে। হ্যাঁ, কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট না? আপনি স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করবেন, তার আগে কি সমবয়সী বা আপনাদের অনেকেরই তো বাবু টাবু আছে, তো সিনিয়র হবেন আমার। তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যখন আপনি আমার সাথে কমিউনিকেশন করতেছেন, বা আপনি যদি বাইরে এরকম কারোর সাথে কমিউনিকেশন করতে চান, কমিউনিকেশনের ওয়েটা সুন্দর হইতে হবে। সেটা ভার্বাল কমিউনিকেশন হোক অথবা নন ভার্বাল কমিউনিকেশন হোক। ভার্বাল কমিউনিকেশন মানে কি? আমার সাথে তো আপনার ভার্বাল কমিউনিকেশন হচ্ছে না, সরাসরি মৌখিক আলাপ কি হচ্ছে? হচ্ছে না। তাহলে নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে। নন ভার্বাল কমিউনিকেশনটা কি ফর্মে হচ্ছে? রিটেন ফর্মে হচ্ছে। আপনি লিখতেছেন, আমি দেখতেছি, পড়তে পারতেছি না, সমস্যা না? অবশ্যই সমস্যা। এই এই জায়গাগুলোতে নিজেকে আপডেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। জেনেভা সুইজারল্যান্ড, ভেরি গুড। জেনেভা, বলেন জেনেভা বানান কি? GENEVA, সুইজারল্যান্ড। ঠিক আছে, জেনেভা সুইজারল্যান্ড। ওকে, ঠিক আছে, নেক্সট। বিদ্যুৎ শক্তি, সবচেয়ে বাংলাদেশের 1901 সালে আহসান মঞ্জিলে ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু হয়। এটা মনে রাখেন, পরীক্ষায় আসলেও আসতে পারে যে 1901 সালে আহসান মঞ্জিল যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আমাদের দেশে, সো মনে রাখবেন যে আহসান মঞ্জিলে ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু হয়। বাংলাদেশে সাবমেরিন কেবলের সাহায্যে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় চট্টগ্রামের সন্দ্বীপে 2018 সালে। ঠিক আছে, সাবমেরিন কেবলের সাহায্যে সবার প্রথম বিদ্যুৎ করা হয়, সেটা হচ্ছে সন্দ্বীপে 23শে জুলাই। একজন জিজ্ঞেস করছে যে স্যার আপনার বার্থ ডেট কবে? 23শে জুলাই। এখন যদি গিফট টিফট না আসে তাহলে কিন্তু মায়ের একটা মাটিতে বলবে না। ওকে, নেক্সট দেখেন, ভাসমান বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র, আচ্ছা। এইটা যেহেতু অনেক আগের, হ্যাঁ, তো জাস্ট মনে রাখেন যে প্রথম চালু হয় হচ্ছে খুলনায় 1998 সালে, এবং এটা আসলে বেসরকারি খাত ছিল। বিজয়ের আলো হলো আচ্ছা। তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। বাট এটা কেন রাখছি স্লাইডে, যেন আপনি অ্যাটলিস্ট একটু মানে মনে রাখেন আর কি। ঠিক আছে, এই আর কি, এগুলো একটু চোখ বুলাই যাবেন, যেন অপশনগুলা দেখলে এমসিকিউতে যদি কখনো এসে যায়, অপশন দেখলে যেন মনে পড়ে। ঠিক আছে, ওকে। বড়পুকুরিয়া এটা দিনাজপুর জেলার বড়পুকুরিয়া হচ্ছে একটা জায়গার নাম, এটা দিনাজপুরে অবস্থিত, সেটা আমরা জানি। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবানীপুরের বড়পুকুরিয়ায় হচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র উপস্থিত, এবং এটাই হচ্ছে প্রথম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা অসংখ্যবার আমাদের পরীক্ষায় আসছে। এবং এটা উৎপাদনে ব্যবহৃত হয় বড়পুকুরিয়া যে কয়লা খনি আছে, সেই কয়লা খনি থেকে উত্তোলিত কয়লা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে মাতারবাড়ি আছে। মাতারবাড়িটা জানেন কক্সবাজারে অবস্থিত। হ্যাঁ, পুরা প্রকল্পের নাম এটা আসলে জানার দরকার নাই, যারা রিটার্ন প্রিপারেশন নেবেন বিভিন্ন জায়গায় তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, জাস্ট খালি কোথায় অবস্থান সেটা জানবেন। এবং এটাও কিন্তু একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এবং এটা আসলে অর্থায়নে সাহায্য করছে কি জাইকা। আমরা অনেকেই জানি, যেমন আমার এক বন্ধু মাতারবাড়ি প্রজেক্টে কাজ করে। হ্যাঁ, সে প্রায় জাপানিজদের সাথে উঠা বসা করে, সে জাপান ঘুরেও আসছে। হ্যাঁ, আফসোস হয় যে আসলে প্রাইভেট চাকরি করলেই ভালো হইতো। স্যার গুছিয়ে কথা বলার টেকনিকটা শিখায়েন।
এটার কোনো টেকনিক নেই। এটার কি টেকনিক আছে? এটার টেকনিক হচ্ছে আপনি মানুষের সাথে কমিউনিকেশন করবেন বেশি, ঠিক আছে? সামনে 4-5 জনকে বসাবেন, 10-12 জন রাখবেন, স্টেজে দাঁড়ায় কথা বলবেন, ঠিক আছে? এখন মনে হচ্ছে যে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, বাট আমি 100 জন, 200 জন, 300 জন, 400 জনের সামনেও কথা বলতে পারবো। আমার সেই অভিজ্ঞতা আছে বা আমি সেটা করে আসছি, আমি প্রায় অনেক বছর এই কাজ করে আসছি, তাই না? সেইটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, আবার যখন ভাইবার প্রিপারেশন নেবেন, আপনাদের নিশ্চয়ই বন্ধু বান্ধব আছে বা 5-10 জন। সো একটা ভালো গ্রুপ সিলেক্ট করবেন, সেটা ইম্পর্টেন্ট। সেই 5 জনকে সামনে বসাই দিবেন, সেই 5 জন আপনার ভাইবা নিবে। ঠিক আছে, এভাবে করবেন আর কি, এই আর কি। তো এরকম অনেক ছোট ছোট ট্রিক্স আছে যেগুলোতে আপনি করতে পারেন। আর আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে কথা বলবেন। আমি প্রতিদিন মনে করেন যে, যেমন এই যে অনেক রাত করে বাসায় যাব, বাসায় গিয়ে ওয়াশরুমে নিজেকে অনেক সময় দিই, কারণ ওয়াশরুম চারপাশে অনেক নীরব থাকে, তো নিজের সাথে নিজে অনেক কথা বলা যায়। তো ওইখানে আমি আয়নার সামনে দাঁড়াই, নিজেকে অনেক কিছুই বলি, বিড়বিড় করেও না, জাস্ট মনে মনে, যে আজকে তো এইটা হয়েছে, ওইটা হয়েছে, এটা মনে হয় ওইভাবে বললে ভালো হইতো, ওই কথাটা মনে হয় ওইভাবে বললে ভালো হইতো, ঠিক আছে? ওইখানে এইটা বললে হয়তো আজকে স্টোরি অন্যরকম হইতো, ঠিক আছে? যেমন ওই যে আসিফ মনে হয় ভাবতেছে যে 14 ফেব্রুয়ারি আজকে যদি এইটা করতাম, তাহলে আমার সুন্দরবন দিবস পালন করা লাগতো না। হ্যাঁ, এরকম মনের বা নিজেদের সাথে নিজের আমরা অনেক কথা বলি না? এটা আসলে ট্রাই করতে পারেন যে আয়নায় নিজের সাথে নিজে কথা বলা। যে যেমন আমি যেটা করি, যে ধরেন আমার আজকে অফিসে কোনো একটা ঘটনা ঘটছে, হ্যাঁ, তো আমি হয়তো বাসায় রাত্রে গিয়ে চিন্তা করবো, আচ্ছা ওইখানে মনে হয় এই কথাটা বললে ভালো হইতো, তাহলে আমি নেক্সট দিন এটা বলবো। নেক্সট দিন কি বলবো, তখন ওইটা সাজাই। আবার আহ, মানে ঘটনাস্থলে এইটা বললে হয়তো ভালো হইতো, তখন আফসোস হয়, আচ্ছা এই জিনিসগুলো তাহলে আগে প্ল্যান করে কেন গেলাম না। ধরেন আমি একটা জিনিস খুব ধরেন আমাদের এখানে কি আছে, কোনো একটা ভাই আছে, এই যে আসিফ চৌধুরী ভাই আছে আমাদের সাথে। ধরেন আসিফ চৌধুরী ভাই সে সিদ্ধান্ত নিল যে সে কোনো এক রমণীর সাথে দেখা করতে যাবে। তো রমণী যখন তাকে গ্রিন সিগন্যাল দিছে যে হ্যাঁ তুমি আসো দেখা করি, তো সে মনে করেন পাগলা হয়ে একদম ফিটফাট হইলো, জামা কাপড় সুন্দর পরলো, গোসল টোসল করলো, ফ্রেশ ফ্রেশ হইলো, সবকিছু করলো, কিন্তু কি বলবে এটার চিন্তা করে নাই। বা পুরা 1 ঘন্টা 2 ঘন্টা যে তার সাথে থাকবে, কোনটার পরে কি করবে, নিজেকে কিভাবে ই করবে, এটার চিন্তা করে নাই। তো পরে সে এসে বললো, মানে বাসায় এসে সে চিন্তা করলো, আচ্ছা আজকে তো এই ঘটনা ঘটছে, হয়তো তাকে বলতেছে যে হ্যাঁ তোমার ওইটা ভালো ছিল, এই জিনিসটা খুব জোস ছিল। এবং সে তখন না নিজেই অবচেতন মনে ভাববে যে আহা, এখানে তো এই কথাটা বলা যাইতো, এখানে তো ওই কথাটা বলা যাইতো। এই যে ঘটনা হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, যেটা করেন, নিজের সাথে যে চিন্তাটা করেন, এইটা ঘটনা ঘটার পরে না করে ঘটনা ঘটার আগে করলেই দেখবেন আপনি গুছিয়ে কথা বলতে পারতেছেন। সিম্পলি যদি বলি, আহ কোরিয়া ভাবিও না, ভাবিও কোরিয়া কাজ, কি জানি একটা আছে না, ভাবিয়া কোরিয়া কাজ, ব্যাপারটা ওই রকম আর কি। আচ্ছা, আসিফ চৌধুরী আবার স্বীকারও করছে যে স্যার এটা আমার সাথে হয়েছিল, আহ, এবং ফার্স্ট ডে ইট ওয়াজ হরিবল। হ্যাঁ, সে লিখছে এইটা, তার ইংরেজি ব্যাকরণে ভুল আছে। বাংলা ইংরেজি কোনো ক্লাসই ঠিকঠাক মতো আপনারা করতেছেন না, ঠিক আছে? ইট হ্যাপেন টু মি স্যার, ইটস হ্যাপেন্ড আবার কি, ইট হ্যাপেন টু মি স্যার। হ্যাঁ, ফার্স্ট ডে ইট ওয়াজ হরিবল। হ্যাঁ স্যার, ওয়াশরুম কেন, ওয়াশরুম গান বলেন, এটা আবার কি? ওকে, ঠিক আছে, বহুত কথাবার্তা হয়ে গেছে। আসেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা রামপালে অবস্থিত, আমরা জানি বাগেরহাটের রামপালে এটা তৈরি মানে অবস্থিত। প্রকল্পের নাম হচ্ছে 2x660 মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। 2013 সালে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমান কনটেক্সটে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। সৌর বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় হচ্ছে রায়পুর আর নরসিংদী। প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই রাঙামাটি, এটা আমরা জানি, এটা আসে পরীক্ষায়। প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই রাঙামাটিতে, ঠিক আছে? আর দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড, যেটা গাইবান্ধাতে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে যে আর কখনোই কমেন্ট দিব না। দেখেন, আপনি কেন এটা লিখছেন আমি জানি, এখানেও ভুল আছে, আমি আবারও ভুল ধরবো। আর কখনোই কমেন্ট করব না, আর কখনোই কমেন্ট দিব না, এটা তো হয় না, এইটাও ভুল। আপনি এটাও ডিলিট করেন, ঠিক আছে? বাট দেখেন, আমি তো শিখাইতে আসছি না, আমার কাজই তো শিখানো, এটাতে মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, কোনো একজন লিখছে যে আর কখনোই কমেন্ট দিব না, এটা তো কমেন্ট আবার না দেওয়ার কি আছে? আমি কেন আপনার কমেন্ট নিব? কমেন্ট তো দেওয়ার কিছু নেই। হ্যাঁ, খালি রাগ করে। ওকে, আসেন পরেরটা, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? কাপ্তাই, নামের সাথেই কাপ্তাই আছে, সো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কাপ্তাই রাঙামাটিতে অবস্থিত, ঠিক আছে? এবং এটাই বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে? কাপ্তাইটা কোথায়?
রাঙামাটি, এবং আপনারা জানেন যে কর্ণফুলী যে নদী আছে সেই কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণ করে এই বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ইয়াই কিন্তু প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবার উনি ঠিক করে লিখছে যে আচ্ছা, একজন বলছে সুন্দর করে কথা বলার জন্য একটা কোর্স শুরু করেন, কেউ না আসলে আমি ভর্তি হবো। ঠিক আছে, কোর্সের প্রাইস হবে 1,00,000 টাকা। আচ্ছা, আমাদের ওই ভাই তিনি রাগ করছেন, রাগ করে বলছেন যে আর কখনোই কমেন্ট করব না। ওকে ওকে, সে রাগ করছে, ঠিক আছে। আপনারা দেখেন আমার একটা কথাতেই রাগ করেন, তাহলে আজকে যে ভাইয়াটা দুপুরে ক্লাসে অ্যানাউন্সমেন্টে এই কমেন্টটা লিখছিল যে রুটিন দিলেন কি আর ক্লাস দিতেছেন কি, এরকম যখন অনেকগুলা কমেন্ট জমা হয়, ধরেন 5-6 জন মানুষ তো এগুলো থাকেই, তখন তো বলেন তো আমার কি অবস্থা হয়। আমি কি আমার সেই ফ্রাস্ট্রেশন ওই ভাইয়ের উপর দিতে পারি? আমি সুন্দর করে লিখে আসছি যে হ্যাঁ, ধৈর্য না ধরার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো কি বলবো, আর কিছু তো বলার নেই। আর আপনারা দেখেন ধুমধাম কষ্ট টষ্ট পেয়ে শেষ করে দিতেছেন। ওকে, আচ্ছা, আমার ডায়লগ চুরি করতেছে। হ্যাঁ, আমি বলছি যে খালি কি জানি দুষ্টু, কে জানি লিখছে দুষ্টু। হ্যাঁ, মেয়েদের মধ্যে রাগ করো কেন, এগুলা লিখতেছে আর কি। এসব লেখা যাবে না, মাইরে ফাটাই ফেলবো। প্রশ্ন করলে তো পরীক্ষা তো দেন না, পরীক্ষার আজকে রেজাল্ট দিছে না? হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট তো দেখছি আমি। এই যে যারা কমেন্ট করতেছেন, এই আমার এই যে মোবাইলে রেজাল্ট আছে, যারা দুষ্টু দুষ্টু কমেন্ট করতেছেন, আমি লাইভে নাম্বার বলে দিব কিন্তু, যদিও সবাই জানেন, এবং তাদেরকে এখন জিজ্ঞেস করবো আর কি, একটা একটা করে জিজ্ঞেস করবো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমার চাচাদের সাথে জমির সমস্যা মনে হয় মিটেই যাবে, কারণ একজন বলছে 10 লাখ হইলেও সে আমাকে দিবে। বাবা, ঠিক আছে ভাই, দেন আমারে 10 লাখ টাকা দেন, আমি চাচাদের মুখের উপরে টাকাটা ফেলে আসি, আমার জমি জমার ভেজাল মানে এবং হয়ে যাবে আর কি, ঝামেলা মিটে যাবে। ওকে, দেখেন, সো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট। একটু ভালো করে দেখেন, কারণ বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ বা পানি বিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ আর কি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করতে কর্ণফুলী নদীর উপর বাঁধ দেওয়া হয়, এর ফলে কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়। ভেরি গুড। 1962 সালে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষায়, 1962 সালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা শুরু করে। তাহলে কাপ্তাই কোথায় অবস্থিত? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র বা জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটি। হ্যাঁ, কাপ্তাই রাঙামাটি, এবং এখানে যে বাঁধ নির্মাণ করা হয় কর্ণফুলী নদীর উপরে, সেটার কারণে কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়, ঠিক আছে। এবং উৎপাদন ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট। 1962 সালে সর্বপ্রথম এইখান থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এটা দেখে নিন। এটা 3টা জায়গায় আছে আমাদের, জাস্ট নামগুলো একটু মাথায় রেখেন তাইলেই হবে। কক্সবাজারের কুতুবদিয়া, চট্টগ্রাম, ফেনী। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এগুলা মোটামুটি আমরা জানি। বড় পুকুরে এটা গুরুত্বপূর্ণ, এটা কোথায় অবস্থিত সেটাও আমরা জানি। দিনাজপুর। ঘোড়াশালটাও আসে, ঘোড়াশাল আসে নরসিংদী। রাউজান মানেই চট্টগ্রাম, আশুগঞ্জ মানেই ব্রাহ্মণবাড়িয়া। আপনারা এগুলো জানেন, সো জাস্ট নজর দিয়েন আর কি, এক নজর বুলাই যায় তাইলেই হবে। আহ, খনিজ সম্পদ। সো এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এইটা অনেকবার পরীক্ষায় আসছে। প্রাকৃতিক গ্যাস, হ্যাঁ, খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমাদের যতগুলা খনিজ সম্পদ আছে সবচেয়ে বেশি আছে হচ্ছে আচ্ছা, এখানে যে ভাইয়ারা আছেন, আজকে কি আমাদের 9টায় পাহলভি স্যারের ক্লাস আছে? একটু আমাকে কমেন্ট করে জানান তো। আচ্ছা, ওকে, তাহলে আমি এখান থেকে জাস্ট, যেহেতু আমাদের 9টায় ক্লাস আছে, তো মিনিমাম একটু তো রেস্ট দরকার, তাই না? 15-20 মিনিট একটা রেস্ট দরকার। সো আমরা কি এই খনিজ সম্পদটা নেক্সট ক্লাসে শুরু করব, না এখানে আমরা কন্টিনিউ করব? একটু আমাকে বলেন।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা খনিজ সম্পদ, হ্যাঁ, ফেসবুকে একটু ভোট টোট নেই, জুমে সবাই বলতেছে যে একটু নেক্সট ক্লাসে নেওয়ার জন্য। তামান্না বলছে কন্টিনিউ করেন নাকি, না তামান্না বলছে নেক্সট ক্লাস, ফাতেমা বলছে কন্টিনিউ করেন। আহ, না আমি কাউকে রাগাই না, এটা মজা করি আর কি, আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নাই, সম্পর্ক নাই, এবং এই কোর্স শেষ হয়ে গেলে আর কোনোদিন দেখা কথা তো হয়তো হবে না, এখন তো রেগুলার আমাকে সহ্য করেন আপনারা। হ্যাঁ, সাদিয়া সারা বলছে আজকের পড়াগুলো কঠিন লাগছে। মজার বিষয় হচ্ছে আজকে কোনো পড়াই ছিল না, ঠিক আছে, আজকে কোনো পড়াই ছিল না, ম্যাক্সিমাম জিনিসগুলাই আসার মতো না, অল্প অল্প যে জিনিসগুলো আছে সেগুলো আমি দাগাইছি, শুধু ওগুলাই আসে, ওগুলো বারবারই আসে, এখানে রিপিটেড প্রশ্নই বেশি আসে, খালি দুই একটা জায়গায় আপডেটেড ইনফরমেশনগুলো বলছে, ওগুলো একটু লিখে রাখবেন বা সবসময় একটু আপডেটেড থাকবেন, আর কিছু না, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক। তো আমি আবারও বলে দিচ্ছি, আমাদের যে চারজন স্যার আছেন, আমাদের তো নিজেদেরও ফ্যামিলি পরিবার আছে, ভালো মন্দ সুযোগ সুবিধা অসুবিধা থাকতে পারে। আমরা এই সপ্তাহের জন্য একটা রুটিন দিছিলাম, যেহেতু আমাদের বাংলা স্যার ক্লাস অফ রাখছেন, এই সপ্তাহে আমরা ম্যাথ ক্লাস সহ একটা রুটিন দিছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের দুইজন স্যারের পারিবারিক সমস্যা হওয়ার কারণে তারা অ্যাটেন্ড করতে পারে নাই, এই জন্য গত দুইটা ক্লাস আমি নিছি। তো রুটিনে যেমন আগামীকাল ম্যাথ ক্লাস দেওয়া, বাট সেটাও আমরা আসলে জানাই দিব, এবং আমরা কিন্তু প্রতিদিনই ক্লাসের আগে জানাই দিই যে আজকে কি ক্লাস হবে। রুটিন তো আমাদের একটা ফিক্স ছিলই, সেটা আমরা একটু চেঞ্জ করছিলাম, বাট আনফর্চুনেটলি এটা আসলে আমরা দুঃখিত এটার জন্য আপনাদের কাছে, যে আসলে আমাদের হুট করে বিপদ আপদ চলে আসছে। তো দুই একজন একটু দেখছি অধৈর্য হয়ে যান, তো তাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। আর আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা আমি যদি একটু বলি যে এই পর্যন্ত যা যা ছিল, ম্যাক্সিমাম জিনিসগুলোই আপনি দেখবেন কমন জিনিস, যেমন কাপ্তাই, হ্যাঁ এটা প্রায়ই আসে, তারপরে যে কর্ণফুলী নদীর উপর বাদ দিয়ে তৈরি করা হয়েছে, এগুলা কমন জিনিসগুলাই 1962 সালে প্রথম জাতীয় গ্রিডে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তারপরে ইলিশ, ওই যে জাটকা কত সেন্টিমিটার হবে, এইগুলা কমন জিনিস যেগুলো বারবার আসে, সেগুলাই আর কি আসে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভুল বুঝবেন না, আমাদের সাথে আরেকটু ধৈর্য নিয়ে থাকেন, কারণ ধৈর্য নিয়ে থাকলে কষ্ট করলেই কেষ্ট মিলবে, ঠিক আছে, বিশ্বাস রাখেন আমাদের উপরে। আসসালামু আলাইকুম। সাজ্জাদ ভাইকে দিতে বলতে পারবো না, এটা এখনই দিয়ে দেওয়া হবে, আমি দিয়ে দিই ক্লাস শেষে, ঠিক আছে, ক্লাস শেষ হইতে তো দিবেন, লাইভটা অফ হইতে তো দিবেন, তারপরেই আমরা পিডিএফটা দিয়ে দিই, একটু ধৈর্য ধরেন।